আমরা গত ক্লাসে কোথায় ছিলাম? আমরা মনে হয় এই পর্যন্ত ছিলাম না, সাবসেট ক্রিয়েট করা পর্যন্ত ছিলাম, ঠিক না? জি স্যার। হ্যাঁ, সাবসেট আমরা মাস মাল্টিপল সিলেকশন, মাল্টিপল ডিলিশন, সিঙ্গেল সিলেকশন, সিঙ্গেল ডিলিশন সবগুলি আমরা দেখলাম। আমরা এইভাবে আসলে আলটিমেটলি অবশ্যই যদি কখনো সাবসেট তৈরি করা লাগে আমরা এখন আর এক্সেলে গিয়ে ডিলিট না করে এইভাবেই আমরা করে নিব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা তো বলেছিলাম যে আসলে তোমাদের যে এটা যদি ইন্ট্রোডাক্টরি পার্ট আর এর অ্যানালাইসিস এক ক্রেডিট একটা কোর্স বেশি আসলে অতটুকু দিলে আবার প্রেশার বেশি পড়ে যাবে তোমাদের। আমরা কিছু ফিগার করাও দেখাবো আর এর মধ্যে, যাতে বেসিক যে ফিগার গুলো তোমাদের প্রয়োজন হয়, পাশাপাশি বেসিক যে অ্যানালাইসিস গুলো আছে সেগুলো আমরা দেখাই দিব, দিয়ে আমাদের আসলে আর এর ক্লাস আমরা শেষ করবো। ঠিক আছে? সেটা আরো ধরো আজকের ক্লাস এবং আরো হয়তো 2টা ক্লাস লাগতে পারে। ঠিক আছে? আজকেরটা সহ আরো 2টা ক্লাস লাগবে, মানে আজকেরটা সহ 3টা, এরকম হইতে পারে। তো আমরা দেখি কি পর্যন্ত যাই আর কি, আমাদের অগ্রগতির উপরে নির্ভর করবে। তো আমরা আজকে এখন যেটা করব, আমাদের তো প্রথমে আসলে ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করে না নিয়ে আসলে আবার সমস্যা হয়। আমরা এটা অ্যানালাইসিস গুলো করে দিই। আমরা যে প্লট আজকে প্রথমে আসলে অল্প কয়েকটা প্লট আমরা দেখবো, সিম্পল প্লট, এটা কিন্তু জিজি প্লটের মাধ্যমে না। আমরা যদি কোনো সিম্পল স্ক্যাটার প্লট তৈরি করতে চাই সেটা জিজি প্লটের মধ্যেও পারি, আবার জিজি প্লট ছাড়াও পারা যায়। তা আমাদের অন্য কতগুলো প্যাকেজ আছে, যেমন প্লট ট্রিক্স। তোমরা এই প্যাকেজটাকে ইনস্টল করে নাও। তোমাদের যদি না থাকে, আলটিমেটলি যেভাবে আমরা এখানে গিয়ে প্যাকেজে গিয়ে ইনস্টল করো তোমরা, এখন আমরা আসলে এটা দেখবা, তোমরা যখন আর এর ফাইলটা ওপেন করো তখন উপর একটা কমান্ড আসে না, ইউ নিড দিস প্যাকেজ, এরকম একটা কিন্তু জি কমান্ড স্যার। আসার কথা, জি আসে না? স্যার। জি স্যার। তা আমি যখন ফাইলটা পাঠাবো, তোমরা বাসায় যখন অন্য সময় খুলবা তখন ওই প্যাকেজ গুলো তোমরা ইনস্টল করে নিও। ওটা ক্লিক করলে তোমাদের ইনস্টলেশনে চলে যায়। ঠিক আছে? ওইখানে মেসেজটাতে ক্লিক করলে ওই ইনস্টলেশনের ইয়েগুলো সে প্রসিড করে। তখন তুমি যদি এখন নতুন ভার্সনে এটা হয় যে আর ওপেন স্ক্রিপ্ট একটা ওপেন করো, ওই ফাইলের মধ্যে তোমার কোনো লাইব্রেরি প্রয়োজন হয় ওই মানে স্ক্রিপ্টটা রান করতে, তখন ওইটা কিন্তু প্রথমেই একটা রেড মার্কিং দিয়ে এই উপরে একটা মেসেজ চলে আসে যে ইউ নিড দিস প্যাকেজ টু রান দি স্ক্রিপ্ট। তখন তোমরা ওইগুলো বাসায় করে নিবা, তাহলে তখন আমরা ক্লাস করে তখন তাড়াতাড়ি হবে আর কি, আমার বলা লাগবে না, এটা ইনস্টল করে নাও। আমরা লাইব্রেরি, এটা একটা প্লট ট্রিক্স, এবং প্লট ট্রিক্স আসলে লাইব্রেরি প্যাকেজ, এই প্যাকেজটা আমরা আসলে প্লট ট্রিক্স প্যাকেজটা কি এটা দেখা যায় যে এখানে প্লট ট্রিক্স সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। প্লট ট্রিক্স ইন্টারেক্টিভ ডেমো প্লট ট্রিক্স ফাংশন। ঠিক আছে? এটা হলো ডেমো প্লট ট্রিক্স ফাংশন, আর এটা স্পেশালাইজড প্লটস এন্ড প্লটিং অ্যাক্সেসরিজ এটার মধ্যে আছে। ঠিক আছে? এই প্লট ট্রিক্স এর মধ্যে এটি আসলে এখানে ইন্ডিকেট করে। এই ইয়াটাতে আমরা এখানে ক্লিক করলে আমরা চলে যাব আসলে এই যে প্লট স্পেশালাইজড প্লট এন্ড প্লটিং অ্যাক্সেসরিজ কি আছে সেটা সম্পর্কে আমরা এখানে দেখতে পারলাম যে এটা আসলে কি। তো প্লট ট্রিক্স একটা প্যাকেজ, এই প্যাকেজের মাধ্যমে সিম্পল কিছু প্লট আমরা আসলে আজকে দেখব। প্রথমে আসে ক্রিয়েট স্ক্যাটার প্লট উইথ ট্রেন্ড লাইন। আমরা নরমালি এক্সেল ফাইলে কি করি, আমরা কিছু কিছু জায়গায় কোরিলেশন দেখতে চাইলে প্রথমে যে আমরা স্ক্যাটার প্লট তৈরি করি এবং আহ, একটা রিগ্রেশন লাইন আমরা দেখাই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লাগে। তো এইখানে এই প্লট ট্রিক্স প্যাকেজটা দিয়ে আমরা সহজেই কিন্তু এই ফিগারটা তৈরি করতে পারি, এবং জিজি প্লট মধ্যেও পারে, এগুলো আমরা পরে দেখাবো না। এবং জিজি প্লটের মাধ্যমে, প্যাকেজের মাধ্যমে, তো এখানে প্লট ট্রিক্স প্যাকেজের মাধ্যমে আমরা দেখাইলাম যে এটা দেখো, যে এই ফাংশনটা এখানে প্রথমে একটা লাইন লেখা আছে পার এম এফ রো 1 1। এটার মিনিং হলো এই যে আমরা যে এই যে উইন্ডোটা আছে প্লটের, এই উইন্ডোটাকে ভাগ করার জন্য এই কমান্ডটা দেই। এখন এটা কি মিন করে, এম এফ রো বলতে পারবা কেউ মিন করে কি এটা? এটা আসলে মিন করে, এম দিয়ে হলো মাল্টিপল, আর এফ দিয়ে হলো ফিগার, আর রো তো রোই আছে। ঠিক আছে? মাল্টিপল ফিগার পার রো, আমাদের এটা আসলে মিনিং করে শর্ট ফর্ম এটা। এখানে ফাংশন 1:1, ব্র্যাকেটের ভিতরে কমার আগে যে নাম্বারটা সেটা ইন্ডিকেট করে নাম্বার অফ রো, এটার মধ্যে কয়টা রো থাকবে। আর কমার পরে যে নাম্বারটা আছে সেটা ইন্ডিকেট করে কয়টা কলাম থাকবে। মানে এটা যদি আমি 2টা রোতে ভাগ করি এখানে, তাহলে এখানে 2 থাকবে, আর 2টা কলামে যদি ভাগ করি এখানে 2টা ভাগ থাকবে। এটা ইন্ডিকেট করে 1 1 থাকলে এই ভাগটাকে, এই ঘরটাকে, আমাদের যে এরিয়াটাকে কয় ভাগে তারা ভাগ করলো। একটা রো একটা কলাম যদি থাকে কয়টা ভাগে ভাগ করতে পারবো পারবো আমরা, বলো দেখি।
যদি রো একটা হয় কলামও একটা হয় তাহলে কয়টা অংশ কয়টা ফিগার আমরা দেখাইতে পারবো এট এ টাইম একটা এই উইন্ডোটাতে, এই যে উইন্ডোটাতে। এটা যদি কলাম একটা থাকুক, এই একটা কলাম, এই যেটা আছে একটাই কলাম, আর একটা রো থাকে, কয়টা ফিগার হবে? একটা কলাম একটা রোতে যদি আমরা ইন্টারসেক্ট করি তাহলে একটা ফিগারে দেখাবো না? একটা ফিগারে দেখাবো। এই এরিয়াটার মধ্যে আমার কি দুইটা ফিগার জায়গা হবে তো ভাগ করা লাগবে, ঠিক না? আমি যদি কোনো ভাগ না করি, এই দেখো আমি দেখাচ্ছি এই জায়গায় তোমাদের যে উদাহরণটা আমি দেখাচ্ছি, যে এই যে উদাহরণটা, এই দেখো এটা আমাদের, এটা যদি আমি চিন্তা করি এটা আমার রো, এটা আমার রো, ঠিক না? তাহলে একটা রো। আর এটা আমার কলাম, যদি আমি উপর থেকে নিচের দিকে নামলে কলাম, আর এইখানে লেফট থেকে রাইটের দিকে গেলে আমাদের হলো কি, রো। এর একটা কলাম একটা রো যেটাই বলি না কেন, ফিগার কয়টা হবে? একটাই হবে। একটাই হবে। এখন যদি আমি এই একটা রো দুইটা কলাম করি তাহলে কয়টা ফিগার হবে? এখানে যদি আমি দুই দিয়ে দিই, সাপোজ আমি উদাহরণ দিলাম দুই, উদাহরণটা দিলাম দুইটা রোকে ভাগ করলাম, আমি উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণ দিয়ে দেখলে দেখলো কি হয়, ভাগ দেবো, ভাগে কয়টা ভাগে ভাগ হয়। এখন কয়টা ফিগার হবে এখানে? দুইটা আছে। দুইটা ফিগার। কয়টা ফিগার হবে? এই দেখো দুইটা। আরেকটা ফিগার এড করলো, এই দেখো দুইটা ফিগার হয়ে গেল না? তার মানে আমি 1:2 যখন দিলাম, একটা রো দুইটা কলাম, তার মানে দুইটা ফিগার হলো। আমি যদি এখানে 2 করে দিই তাহলে কয়টা ফিগার হবে? চারটা আছে। চারটা ফিগার হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল হিসেবে আমরা just এটাই দেখে দেখে নিই। এই দেখো প্রথমে চারটা হয়ে যায়, আর নিচে আরো দুইটা হবে, ঠিক না? হ্যাঁ। তো এরকম করে আমরা কিন্তু এইভাবে কলাম এবং রোতে আমাদের এই ভাগটাকে, এই ঘরটাকে আমরা ভাগ করে ফেলতে পারবো। এটা মাল্টিপল ফিগার পার রো, এই অনুযায়ী আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এটা তোমরা যেভাবেই হোক, তোমরা তোমাদের যেটা প্রয়োজন হয়, আমি যদি ধরো 3 দাও আর 2 দাও তাহলে কয়টা ফিগার হবে? 6টা ফিগার হবে, ঠিক আছে? এইভাবে তোমরা যেভাবে আছে সেভাবে আমরা করে নিও, ঠিক আছে? তো তোমরা, এটা আমি দেখাইলাম যেটা 1:1 মানে একটাই থাকলো। এখন আমরা প্রথমে যাই, তাহলে এখানে প্লট ট্রিক্সের যে অংশটা আছে সেটার মিনিং কি করতে দেখো। আমরা প্লট ট্রিক্সের অংশটার মধ্যে প্লট থাকবে লেখা, তারপরে আমাদের যেই ফ্যাক্টরটাতে আমরা নিয়ে আসব, ঠিক আছে? মানে তাহলে আমার ইলিভেশন একটা ফ্যাক্টর আর ডায়ামিটার একটা ফ্যাক্টর, ঠিক আছে? মানে রেসপন্স আমাদের এখানে দুইটাই যেহেতু আমাদের নিউমেরিক্যাল আছে, যেটা আগে পরে করলে আমাদের আসলে তেমন কোনো পার্থক্য নেই। আমরা যেটা আগে দিব সেটা থাকবে এক্স এক্সিসে, যেটা পরে দিব সেটা থাকবে আমার ওয়াই এক্সিসে, ঠিক আছে? এটাই মিন করে এখানে, আর কিছু না। এখন তারপরে আছে কি লেখা, আমাদের কি লেখা আছে, পিসিএইচ। এই পিসিএইচ দিয়ে কি মিন করে বলতে পারবা কেউ শর্টলি? কেউ কি ধারণা আছে? এখানে পিসিএইচ একটা নাম্বার দেওয়া আছে, এবং এই নাম্বারটা দিয়ে আসলে কোন জিনিসটাকে ইন্ডিকেট করে আমরা ফিগারে কাজে লাগাইছি। আর কালার, সিওএল দিয়ে হলো কালার, কালার ইকুয়ালস ব্লু, কালার ইকুয়ালস ব্লু। দেখলাম যে আমাদের এই যে প্লটিং যে ইয়েগুলো আছে, ডট গুলো, মার্কার গুলো আছে, এই মার্কার গুলোর কালারটা আমাদের ব্লু হয়ে গেছে, ঠিক না? সেটা ইন্ডিকেট করতেছে। এখন এই পিসিএইচ দিয়ে কি বোঝাচ্ছে আমাদের বলতে পারবা? পিসিএইচ এর শর্ট ফর্মটা হলো প্লটিং ক্যারেক্টার। পি দিয়ে প্লটিং আর সিএইচ দিয়ে হলো ক্যারেক্টার। এখন আর এর মধ্যে বিল্ট ইন কিছু প্লটিং ক্যারেক্টার দেওয়া আছে, এবং সেই ক্যারেক্টার গুলোর নাম্বার দেওয়া আছে। এই প্লটিং ক্যারেক্টার গুলোর নাম্বার যদি দেখতে চাও তোমরা এখানে যে কোশ্চেন যদি করো আর কে, আর আসলে প্লটিং ক্যারেক্টার, এই যে অ্যাড প্লটিং পয়েন্টস টু এ প্লট, এবং এটার মধ্যে প্লটিং ক্যারেক্টার দেওয়া আছে এবং প্লটিং ক্যারেক্টার গুলোর নাম্বার অনুযায়ী দেওয়া আছে। এই যে দেখো এখানে, এখানে নাম্বার অনুযায়ী দেখো, জিরোতে দেখা যাচ্ছে তোমাদের, জিরো থেকে আমাদের আসলে অনেকগুলো নাম্বার, 25 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, আছে না? জি স্যার। এইখানে এই নাম্বারটা ইন্ডিকেট করে যে আসলে কোন সিম্বলটা সে দেখাবে। কারণ আমরা যে সিম্বলটা দিছি এটা 9 দিছি, 9 কোনটা দেখো তো কি মিলে কিনা 9 এর সাথে? জি স্যার। হ্যাঁ। এখন আমরা যদি, তোমার যদি মনে হয় যে না আমি 9 দিব না, আমি 0 দিব, 0 দিলে যে দেখাবে এটা হলো স্কোয়ার। আমরা 1 দিব, 1 দিলে কি হবে? 1 দিলে ক্যারেক্টারটা কেমন হবে বলো দেখি? রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল মানে আমাদের রেক্টেঙ্গেল নাকি সার্কেল। সার্কুলার। আর যদি 2 দেই, ট্রায়াঙ্গেল, ঠিক না? 3 দিলে প্লাস, 4 দিলে আমাদের মাল্টিপ্লিকেশন সাইন, এরকম করে আস্তে আস্তে আসে। এবং 16 যদি দেই তাহলে হলো ফিল্ড সার্কেল। 1 যদি দেই
আসলে নন ফিল্ড সার্কেল, মানে সার্কেলটা ফিল্ড করা না। এরকম করে তোমার যেটা ভালো লাগে তুমি সেই পয়েন্টটা এখানে দাও, সেটাই কিন্তু এখানে দেখো। আমরা দিলাম 1, আমরা দিলাম আসলে আমরা দিলাম স্কোয়ার। তো 1 মানে আমাদের স্কোয়ার, ঠিক না? না 1 আমরা যেটা দিচ্ছি, ও 1 ছিল কি ছিল সার্কেল, 0 ছিল আমাদের স্কোয়ার। দেখছো? তো মানে এইখানে আমরা যদি কখনো জানতে চাও পিসিএইচ টা মানে কি, তুমি যদি কখনো কোনো প্রশ্ন করতে চাও, এই যে আর কে যদি বলো যে আসলে এটা কি, যদি কোনো কমান্ড দেখে না বোঝো, তখন তুমি আর কে আসলে প্রশ্ন করবা, প্রশ্ন করলে সে নিজেই তোমাকে দেখাই দিবে আসলে এটা কি। এখন ধরো সিওএল আছে, কালার, কালার নেমস আমরা দেখতেছিলাম, কালার নেম আর কি কি আছে, সেটা অনেকগুলো কালার আছে বাই ডিফল্ট, যেমন রেইনবো কালার, হিট কালার্স, রেইনবোর মধ্যে 7টা কালার আছে। এরকম ধরনের অনেক ধরনের কালার আছে, ঠিক আছে? সেই কালার গুলো আমরা তার মধ্যে ইউজ করতে পারি, আমরা রেডিমেড ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরা ম্যানুয়ালি বলতে পারি তার সে কি কালার ইউজ করবে। আর এখানে যদি কালারের নাম না দিই, সে অটোমেটিকলি একটা কালার নিয়ে নিবে, আইদার ব্ল্যাক নিবে না অন্য একটা কালার নিয়ে নিবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারি নর্মালি। আর অ্যাপ্লাইন যে ফাংশনটা আছে, অ্যাপ্লাইন হলো আমরা রিগ্রেশন লাইন তৈরি করার যে লাইন, সেটা হলো অ্যাপ্লাইন, ঠিক আছে? এটা হলো অ্যাপ লাইন হিসেবে বলি। আর ভিতরে তো আমাদের লিনিয়ার মডেল দেওয়া আছে, লিনিয়ার মডেল অনুযায়ী, সেই লিনিয়ার রিগ্রেশন মডেল অনুযায়ী আসলে আমাদের কোরিলেশন লাইনটা সে তৈরি করে দিবে। এখন আমরা কোরিলেশন তৈরি করার সময় আমরা দেখো যে আসলে প্রথমে যে রেসপন্স আছে, রেসপন্স হিসেবে যেটা ওয়াই এক্সিসে থাকে, সেটা কিন্তু আমরা এখানে রাখি। প্রথমে আমরা ওয়াই এক্সিসটা রাখবো, এবং পরে আমরা এক্স এক্সিসে যেটা রাখতে চাই সেটা রাখবো। এই প্লটের মধ্যে কিন্তু উল্টা, আমরা যেটা প্রথমে রাখবো সেটা হলো আমাদের এক্স এক্সিস, আর পরেরটা হলো আমাদের ওয়াই এক্সিস, এক্স এবং ওয়াই। কিন্তু আমরা যখন লিনিয়ার রিগ্রেশন মডেল করি, কোনো মডেলিং করি, তো মডেলে প্রথমে আমরা রাখবো রেসপন্স প্যারামিটার অথবা ওয়াই এক্সিস যেটা থাকে, এবং সেকেন্ডে রাখবো এক্স এক্সিস থাকে অথবা ফ্যাক্টর যেটা থাকে সেটা আমরা রাখবো, ঠিক আছে? তো এইভাবে আমরা ফিগারটা তৈরি করতে ফেলতে পারি যে কোনো ভাবে। তোমাদের এটার ভিতরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে বইলো, আমি আগায় যাচ্ছি। যে অ্যাপ্লাইন, এই অ্যাপ্লাইনের ফাংশনটার মাধ্যমে আমাদের এটা আসলে তৈরি হয়ে গেল। পরবর্তী সিমিলার আমরা আরেকটা তৈরি করলাম, ডায়ামিটার জায়গাতে আমরা হাইট দিলাম। হাইট দিয়ে আমরা দেখলাম হাইটের সাথে আসলে আমাদের ডায়ামিটারের তেমন কোনো আসলে রিলেশন নাই, সেটা দেখাচ্ছে, ঠিক আছে? তো সেটাই আসলে ইন্ডিকেট করতেছে যে আসলে এটা হলো আমাদের রিগ্রেশন লাইন, আর এগুলো হলো আমাদের গাছের যে ডায়ামিটার, হাইট এবং হাইট এবং ডায়ামিটার ছিল সেটা দেখাচ্ছে। এখন আমরা পিসিএস দেখলাম, যে প্লটিং ক্যারেক্টার গুলো কি কি সেটা দেখলাম, কালার দেখলাম। কারণ আর এর মধ্যে কিন্তু হাজার হাজার কালার আছে, এবং সেটা দেখার জন্য আমি এখানে একটা কমান্ড লিখে রাখছি। তোমরা যদি এটা রান করো দেখবা যে অনেকগুলো কালার, মানে কালারের কোনো শেষ নাই আর, ঠিক আছে? যে গ্রিন, এই দেখো এখানে কালারের কোনো, যতবার হিট করবে এখানে কত কালার, দেখো কালারের নাম দেখো, এই যে এখানে, এখানে কালারের নাম আসতেছে, প্রচুর কালার। এই যে কালারের নাম দেখেন, অরেঞ্জ আছে, অরেঞ্জ 1 আছে, 10 1 আছে, 10 2 আছে। তারপরে এখানে এই যে ডিপ স্কাই ব্লু আছে, ডিপ স্কাই ব্লু 2 আছে, টর্টোইজ আছে, তারপরে ক্রায়ন আছে। তুমি যেই কালারটা তোমার ভালো লাগে, এগুলো হলো কালারের নাম। তুমি যে কালার নাম যদি এইটা যদি লেখো কখনো, সেটা সেই অনুযায়ী এটা দিল তোমার, ঠিক আছে? টর্টোইজ 1, তুমি যত যেই কালার গুলি নাও, আমরা আসলে এই যে কোরাল কালার, টমেটো কালারও আছে, ব্রাউন আছে, ব্রাউন 1 2 অনেকগুলো আছে, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা অনেক ধরনের কালার আমরা আসলে দেখতে পাচ্ছি যে আর এর মধ্যে আছে। তো সেটা তোমরা আসলে আমি দেখালাম যে অ্যাভেলেবেল কতগুলা কালার আছে। এই কমান্ড দিয়ে তুমি দেখে নিতে পারো, যেটি তোমার একটা কালার ভালো লাগে সেটা তুমি লিখে রেখে দিতে পারো। এইখানে কালারের নামের পাশে সেটা লিখলেই তোমার হয়ে যাবে এটা ওই কালার, ঠিক আছে? এখন ধরো এইখান থেকে তোমরা কোনো একটা কালার চয়েস করতে চাও কিনা, দেখো দেখি, বলো যে কালারটা আমরা এখানে দিই, যে দেখাই কিনা আমরা। কোনো কালার নিতে চাও এখান থেকে? ধরো কন্ট্রাস্টিং কালার যে কোনো একটা, বলো ডিপ একটা। স্কাই ব্লু, হ্যাঁ, ডিপ স্কাই ব্লু। ডি ডাবল ই পি, ডিপ স্কাই, এল ইউ। দেখো মিলছে কিনা, দেখো ওই যে এখানে যে কালার, অটোমেটিকলি আরে কিন্তু এটা আগে হইতো না, কালারের নামের সাথে যখন মিলে যাবে তুমি যে বলবে, সেটা কিন্তু অটোমেটিক সেই কালার হয়ে যাবে। দেখো এই যে লেখাটা হয়ে গেছে না সেই কালার, ডিপ স্কাই ব্লু, সেই ডিপ স্কাই ব্লু হয়েছে। জি স্যার। হ্যাঁ, তুমি যদি ডিপ স্কাই ব্লু না লেখে তুমি যদি অন্য একটা লেখো, সে যদি তুমি মনে করো যে কালারের নামটা হয় নাই, কালার হয় নাই অটোমেটিকলি এখন আপডেটেড স্টুডিওতে, তখন মনে করবো যে নামটা বানানটা হয় নাই, কোনো কিছু একটা মিসিং হয়েছে, ঠিক আছে? দেখো এই যে আমরা ক্রায়ন কালার
সায়ান কালার দিলাম, সায়ান কালার হয়ে গেল, ঠিক না? আলটিমেটলি তুমি যদি এটা দাও তো ওই কালারটাই দেখাবে। তো তুমি এরকম যে কোনো কালার আসলে এখান থেকে তোমরা চয়েস করে নিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। তারপরে আসো আমরা প্লট ফিগার, আমরা এটা ওই যে একটু আগে দেখাইলাম যে একটা ফিগার দেখাইলাম, একটা ফিগার ইনপুট করব। আমি যদি দুইটা ফিগার ইনপুট করতে চাই কি করব? একটু আগে যে বললাম এমএফ রোর ওই জায়গায় দুইটা ফিগার ইনপুট করতে চাচ্ছি। প্রথমে কি করলাম, প্রথমে সির ব্র্যাকেটের ভিতরে প্রথম যে নাম্বারটা সেটা কি কলামের নাম্বার নাকি রো এর নাম্বার? রো এর নাম। রো এর নাম্বার, পরেরটা কলামের নাম্বার। সুতরাং আমি এটা কম্বিনেশন করে আমি এটা চেঞ্জ করতে পারবো। যদি আমি দুইটা ফিগার চাই তাহলে রো একটাই রাখবো, দুইটা কলাম দিয়ে দিব। আবার আমি যদি এটা উল্টা করি, এটা উল্টা হয়ে যাবে, তখন কি হবে? ওই রো যদি দুইটা দিয়ে দিই, একটা কলাম দিয়ে দিই, তাহলে কি হবে বলো দেখি? উল্টা হয়ে যাবে না, উপরে নিচে চলে আসবে গ্রাফটা, ঠিক না? ঠিক আছে, গ্রাফ গুলো কিন্তু উপরে নিচে তখন চলে আসবে। তো ভাগটা হবে এইভাবে, দেখো এই যে দেখো, দেখছো কিভাবে হয়েছে? এখন তুমি জি। তোমার গ্রাফটাকে সুন্দরভাবে দেখানোর জন্য যেই ফরম্যাটে তুমি দেখতে চাও, সেই তুমি যদি মনে হয় যে পেপারে আমার এই ধরনের জায়গা আছে, উপরে নিচে জায়গা আছে, তাহলে উপরে নিচে করলাম। আর পেপারে যদি মনে করি না উপরে নিচে জায়গা নেই, আমি এইভাবে জায়গা আছে, আমি এইভাবে করে তাহলে দুইটা ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, এটাকে ভাগ করে দিলাম এইভাবে ওয়ান। এই ধরনের একটা মেসেজ আসে, দেখো মাঝে মাঝে এরকম ফিগার মার্জিন টু লার্জ। ফিগার মার্জিন টু লার্জ মানে যখন মেসেজটা আসবে, এই ঘরটা যখন তার এই ঘরের মধ্যে দুইটা ফিগার আসলে সে অ্যাড করতে না পারে, তখন এই লাইনটা বলে যে আমার যে এরিয়াটা আছে সেই এরিয়া অনুযায়ী ফিগারের মার্জিনটা অনেক বড়। সুতরাং আমার তখন কি করতে হবে, আমার এই এরিয়াগুলোকে বড় করতে হবে, এই এরিয়াগুলো বড় করতে হবে, ঠিক আছে? এই অনুযায়ী তোমরা যেভাবে সুন্দর হয় তোমরা সেভাবে করে নিবা, ঠিক আছে? প্লট টু ফিগারস ইন ওয়ান কলাম, সেটাও তো আমরা দেখলাম, ঠিক না? ধরো আমরা এখানে টু ফিগার যদি করি তাহলে এই সেই অনুযায়ী আমার চারটা হয়ে যাবে। তো এটা আমরা পারবো না এবার এইভাবে ভাগ করে ফেলতে আমাদের ইয়াগুলোকে এবং ফিগার তৈরি করতে? পারবো? জি স্যার। ওকে। তারপরে আসো ক্রিয়েট বার গ্রাফ। আমরা যদি বার গ্রাফ ক্রিয়েট করি তখন আমরা দেখবো যে বার গ্রাফ ডট সিআই এর মাধ্যমে একটা করা যায়। সেটা হলো আমাদের বার গ্রাফ ডট সিআই হলো আমাদের সিআই হলো আর কি এরর বার যদি তৈরি করি, এরর বার সহ, তখন ওই প্যাকেজটা হলে আমাদের বার গ্রাফ ডট সিআই ফাংশন দিয়ে আমরা করবো। এবং সেটার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটা হলো আমাদের স্কি প্লট। স্কি প্লট ফাংশনটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তা আমরা প্রথমে ফিগারটা তৈরি করি, তৈরি করার পরে এই ফিগারের এক্সপ্লেনেশন করবো আসলে কি কি দ্বারা কি হইলো আমাদের, ঠিক আছে? এই যে আমাদের ফিগার বার গ্রাফ ডট সিআই একটা ফাংশন আছে, সেই ফাংশনের মাধ্যমে আমরা একটা কমান্ড লিখলাম। এটা কোনটা কি আছে সেটা আমি ইন্ডিকেট করে এখানে একটু বলবো। এক্স ডট ফ্যাক্টর, এক্স ডট ফ্যাক্টরের মধ্যে আমরা যেটা করি, এক্স এক্সিসের যেই নাম যেগুলা থাকবে সেগুলোতে আমরা রাখবো। আমাদের এক্সিসে আমাদের কি রাখছি বলো দেখি এই ফিগারের মধ্যে? স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া। তাহলে আমাদের ডাটা সেট অনুযায়ী আমাদের এক্স ফ্যাক্টরে আমরা স্টাডি এরিয়া রাখলাম। রেসপন্সের ঘরে আমরা যেটা রাখবো, ওয়াই অ্যাক্সিস যেটা রাখবো সেটা রাখবো। রেসপন্সের ঘরে ওয়াই অ্যাক্সিস আমাদের কি দরকার ছিল, আমাদের স্পেসিস নাম্বার, ঠিক না? তো স্পেসিস নাম্বার যদি রাখে, আমরা এখানে স্পেসিস নাম্বার রেখে দিলাম, তাহলে স্পেসিস রয়ে গেল। ওয়াই লিম দিয়ে বোঝানো হলো ওয়াই অ্যাক্সিস এর লিমিট। ওয়াই অ্যাক্সিস এর লিমিট আমরা যত রাখতে চাই সেটা আমরা করতে পারি। এখন এখানে ওয়াই অ্যাক্সিস এর লিমিট কত দেওয়া আছে বলো দেখি? 0.80। 0.80 না, 0 to 80, ঠিক আছে? সরি স্যার, 0 হ্যাঁ, 0 থেকে 80, 0 আছে লোয়েস্ট লিমিট, কমা দিয়ে দেওয়া আছে হাইয়েস্ট লিমিট। এখন আমরা এটা দেখি, আমরা যদি চেঞ্জ করে পারি তাহলে তো আমাদের বুঝলাম যে আমরা যদি কোনো আমাদের ফিগারের লিমিট চেঞ্জ করতে চাইলে আমরা এই ঘরে চেঞ্জ করলে হবে। এখন আমি যেটা দেখতে চাই, আমি বলতে চাই এটা আমি করে দিলাম ধরো 50 পর্যন্ত, আমার আসলে এত দরকার নাই। 50 না, আমাদের 60, মনে 60-র কাছাকাছি হবে হতো। এই যে ঘরটা এটা যদি এইখানে আছে, এটা 50-র কাছাকাছি, আমি 60 পর্যন্ত রাখলাম। এখন থেকে এটা রান করলে 60 পর্যন্ত হয় কিনা। এখন কত হয়ে গেছে দেখো দেখি, কত লিমিট 0 হয়েছে to 6। আমাদের? 0 to 6। তার মানে 0 to 60 আমরা ওয়াই লিমিটের ওয়াই লিম দিয়ে, মানে ওয়াই এক্সিস এর লিমিট মান, মিনিংটা হলো ওয়াই হলো ওয়াই এক্সিস, লিম হলো লিমিট। ঠিক আছে, ওয়াই লিম মানে ওয়াই এক্সিস এর লিমিট। তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি। ওয়াই ল্যাব, ওয়াই ল্যাব মানে আমাদের ওয়াই এক্সিস এর যে লেভেল,
সে লেভেলের নাম। ওয়াই এক্সিস এর যে লেভেল আছে, লেভেল কোনটা বলো দেখি? ওয়াই এক্সিস এর লেভেল Spaces 10. 10। এটা তো আসলে 10। আমি দেখি, আমি জাস্ট কোনো ইয়ে করে ফেলছি। আমরা তো স্পেসিস নাম্বার সাপোজ, ঠিক না? অথবা জি স্যার। স্পেসিস রিচনেস, আমরা এখানে 10টা বাদ দিয়ে দিলাম, শুধু স্পেসিস রাখলাম, দেখি তো এটা চেঞ্জ হয় কিনা। এই দেখো আমাদের অটোমেটিক হয়ে গেছে না চেঞ্জ? তার মানে আমরা ওয়াই ল্যাবের মধ্যে যা লিখবো ব্র্যাকেটের ভিতরে, সেটা হইলো আমাদের ওয়াই ল্যাব, মানে ওয়াই ল্যাব, ওয়াই এক্সিস এর লেভেল। ওয়াই এক্সিস এর লেভেল হলো আমার স্পেসিস। স্পেসিস এর নামটা আমি যাই লিখি এখানে আমাদের সেটাই চলে আসবে। এক্স ল্যাব দিয়ে তাহলে কি বোঝাবে বলো দেখি? XXL এক্সিস, level. এক্স এক্সিস এর লেভেলের নাম, ঠিক না? এখন তো এই যে লাস্ট দিয়ে আমাদের কি বোঝাবে বলো দেখি? বলো। বলো একজনে কি বোঝায় আমাদের? বলতে পারো? আমি দেখি নাম্বার গুলো আমি চেঞ্জ করতেছি, তোমরা খেয়াল করো কি চেঞ্জ হয় দেখো। স্যার এক্স এক্সিস এর যে হিল ফরেস্ট শাল ফরেস্ট হুম, আছে ওইগুলার স্যার একবার হচ্ছে ভার্টিক্যালি আর একবার হরিজন্টালি হ্যাঁ, লেখাটা আসে। তার মানে ওয়ান যদি হয়, তাহলে ওয়ান হইলো আমার এক্স এক্সিস, এবং ওয়াই এক্সিস যে মানগুলো আছে সবগুলো ভার্টিক্যাল থাকবে। ঠিক আছে, মানে এরকম এই যে এরকম এই যে হরিজন্টাল লেখা থাকবে, হিল ফরেস্ট, ম্যানগ্রোভ, শাল ফরেস্ট, 10, 20, 30, এটা মানে সব হরিজন্টালি লেখা থাকবে। আমি যদি টু বলি, তাহলে এক্স এক্সিস এর যেই অ্যাঙ্গেল আছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, আর বাকি ওয়াই এক্সিস ঠিকই থাকবে আমাদের। ঠিক আছে, এই যে এক্স এক্সিস কি হয়েছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে না? এটা হয়ে গেছে। এখন থ্রি করলে কি হবে? সেম থ্রি হইলো আমাদের এক্স এক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে, এবং ওয়াই এক্সিসটাও আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের এক্সিস এর যে ইয়াগুলো আছে, ডিরেকশন গুলো আছে, ঠিক আছে? এই ডিরেকশন গুলোকে আমাদের অনেক সময় চেঞ্জ করা প্রয়োজন হয়। আমি 1, 2, 3 দিলে 3 পর্যন্ত আছে, 4 আসলে নাই মনে হয়, 4 নাই। ঠিক আছে, 1, 2, 3 পর্যন্ত তিনটা অপশন দেওয়া আছে এই ইয়ার মধ্যে। ওয়ান হইলো কি আমাদের এক্স এক্সিস হইলো হরিজন্টাল, এবং ওয়াই এক্সিস হরিজন্টাল। আর টু হইলো এক্স এক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমার ওয়াই এক্সিস হরিজন্টাল। আর থ্রি হইলো এক্স এক্সিসও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, মানে ভার্টিক্যালি থাকবে, আর ওয়াই এক্সিসও ভার্টিক্যালি থাকবে। ঠিক আছে, তো এই তিনটা আমাদের নাম্বার দেওয়া আছে। তারপরে ডাটা। ডাটার মিন হইলো আমাদের যে মেন ডাটা ফাইল, সেটা ইন্ডিকেট করে দেবে কোন ডাটার ফাইলটা নিয়ে আমি কাজ করতেছি। আমরা স্টাডি টু নিয়ে কাজ করতেছি, স্টাডি টু দিলাম। তারপরে সব সিওএল, ওল দিয়ে আমরা ফাংশন দিয়ে তিনটা দিলাম। আমাদের যদি তিনটা গ্রামার থাকে, এগুলো কালার 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 ইয়ার অ্যাসাইন করা। তো কালার অ্যাসাইন করা, আমি প্রথম গ্রাফটারে বললাম এটা আসলে সিরিয়ালি নিয়ে নেয়। প্রথম যে এটা আসবে, তো প্রথম গ্রাফটাও আমার ব্ল্যাকিশ, তারপরে রেডিশ, তারপরে গ্রিনিশ থাকবে। ঠিক আছে, গ্রিন থাকবে। তাহলে ব্ল্যাক, রেড, গ্রিন আমি দিয়ে দিলাম। এটা উল্টা যদি করে দাও, তাহলে তুমি দেখবা যে এই কালার গুলো আমার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি ধর উল্টা আমাদের আমাদের এই কালারটাকে আমরা পরে নিয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখনো যেটা আছে এটা হলো ধরো আমাদের কালার অনুযায়ী প্রথমে আছে ব্ল্যাক, তারপরে আছে রেড, কিন্তু আমরা এখন বললাম যে মাঝখানেরটা গ্রিন হওয়ার কথা, তাহলে গ্রিন হয় কিনা দেখি, এবং লাস্টটা রেড হওয়ার কথা। আমার যদি মনে হয় যে আমি চেঞ্জ করে দিব, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি সিরিয়াল চেঞ্জ করার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মেইন যে ফাংশনটা আছে, মেইন ফাংশনটা দিয়ে ফিগারের ভিতরে তুমি যদি ফিগারের টাইটেলে কিছু লিখতে চাও, সেটা ইন্ডিকেট করে। এবং আমি ফিগারের টাইটেলের মধ্যে একটা নাম্বার লিখে দিচ্ছি, পি ভ্যালুর মান, সেটাও লিখতে পারো। অথবা পি ফিগারের মধ্যে তুমি কোনো ধরনের টেক্সট লিখতে চাও, সাপোজ ধরো আমাদের টেক্সট হলো ইনভার্টেড কমার মধ্যে টেক্সট লিখতে চাও, আমরা লিখতে চাই যে স্পেসিস, ঠিক আছে, আমরা লিখে দিলাম স্পেসিস নাম্বার ইন দ্য স্টাডি এরিয়াস। এটা যদি আমি লিখে দিই, আমি যা লিখি না কেন এখানে এসে আই চলে আসবে, বুঝছো? দেখছো, স্পেসিস নাম্বার ইন দা স্টাডি এরিয়া। আমরা ফিগারের নাম্বার উপরে টাইটেল আমরা আসলে এখানে লিখতে পারি। তো এইখানে এই যে কমান্ড গুলো আছে, এই কমান্ড গুলোর মধ্যে তোমাদের আসলে কোনো ধরনের আহ আছে আর কোনো ধরনের প্রবলেম আছে যে এগুলো কি কি ইন্ডিকেট করে? এগুলা তোমরা যদি বারগ্রাফ ডট সিআই দিয়ে সার্চ দাও, এখানে কিন্তু আরো অনেক ধরনের কমান্ড আছে, ঠিক না? বারগ্রাফ ডট সিআই দিয়ে
তুমি যদি কোশ্চেন করো bargraph.ci কিন্তু অলরেডি এটা অলরেডি প্যাকেজ যেহেতু আছে সেটার মধ্যে অলরেডি bargraph.ci যে এখানে সব চলে আসছে। এই যে bargraph.ci এর মধ্যে অনেক ধরনের ফাংশন দেওয়া আছে দেখো। এখানে কিন্তু আমরা সবগুলো ফাংশন যে ইউজ করছি তেমন না, আমরা কিন্তু অনেকগুলো ফাংশন আমরা ইউজ করি না, আমার দরকার হয় না এই জন্য আমরা করি নাই, ঠিক আছে। এখানে সবগুলোই তোমরা ইউজ করতে পারো। তো দেখে দেখে এগুলা কিন্তু এইগুলার মিনিংটা কি, এই যে তুমি যখন কোনো জিনিস আসলে না বুঝবা তখন এগুলা সার্চ দিয়ে এদের এক্স ফ্যাক্টর, রেসপন্স, আমরা গ্রুপও করতে পারবো, এটার মধ্যে একটু করে দেখবো যে গ্রুপ দিয়ে কি মিন করে, স্প্লিট দিয়ে কি মিন করে, এগুলো কিন্তু অলরেডি এখানে সবগুলো এক্সপ্লেন করা আছে। দেখো এই যে group split x lab হলো default x axis label if not specified will sparse name from the x factor to leave blank set to not available। এখন তুমি যদি এটা মিন করতেছে যে আমরা আসলে x axis লেভেলের নাম, তুমি যদি এটাকে স্পেসিফাই করে দাও সেটা সেই অনুযায়ী লিখবে। আর যদি স্পেসিফাই না করা থাকে এক্সেল ফাইলের মধ্যে এক্স ফ্যাক্টরের নাম, সেটা সে ব্ল্যাঙ্ক রেখে দিবে। আর যদি কোনো ধরনের ওই যে ও না ব্ল্যাঙ্ক না, যে এক্স ফ্যাক্টরের নাম এক্সেল ফাইলের মধ্যে যা আছে অটোমেটিকলি সে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি কোনো ধরনের নাম লেখা না থাকে সেটা এন এ লেখা থাকবে, এটাই সে ইন্ডিকেট করছে। এটা বুঝতে পারছো কি, মানে আমরা এক্সেল ফাইলে যে আমাদের স্পেসিস মানে এক্স ওয়াই এক্সিস এর নাম এক্সেল ফাইলের মধ্যে কি হিসাবে আছে বলো দেখি। আমরা যে ডাটা সেট নিয়ে কাজ করতেছি সেই ডাটা সেটের জন্য এক্স এক্সিসে আমরা রাখলাম স্পেসিস রিচনেস, সেই কলামের নামটা কি হিসাবে আছে, মানে কি নামে আমরা রাখছি কলামের নামটা। এক্সেল ফাইলের মধ্যে তো যেই কলামের নামটা আছে সেটাই তো এখানে লিখলাম, আমরা লিখলাম না, সেই কলামের নামটা তো স্পেসিস রিচনেস নামে আছে, ঠিক না। এখন আমি যদি এখানে স্পেসিফাই না করি এই জায়গায়, ধরো কোনো কারণে আমি স্পেসিফাই করলাম না ওয়াই ল্যাবের নাম কি হবে, ঠিক আছে, ওই এই জায়গাটা আছে আমি স্পেসিফাই করলাম দিলাম না আমি, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হলো সে কি করবে অটোমেটিকলি, আমি ধরো কাট করে দিলাম, আমি ওয়াই এক্সিস এর নাম আমি দিলাম না, এখানে কাট করে দিচ্ছি ফাংশনটা, সে অটোমেটিকলি আমার এক্সেল ফাইলের মধ্যে এক্স এক্সেল ফাইলের মধ্যে ওয়াই এক্সিস এর যে নামটা আছে সেটা নিয়ে নিবে। আমার ওয়াইফ এর নাম আসে স্পেসিফিক, অটোমেটিকলি সে স্পেসিফিক হিসেবে নিয়ে নিবে। দেখো কি নিয়েছে, স্পেসিফিক নিয়ে নিছে না, দেখো অটোমেটিকলি এই নামটা যেটা আছে কলামের নামটা যেটা আছে কলামের নামটা সে নিয়ে নিবে অটোমেটিকলি। তুমি যে নাম লান লিখে দাও, এখন তুমি যদি এটা নামটা দিয়ে যা লেখবা তাই আসবে, স্পেসিস নাম্বার যদি লেখো অথবা রিচনেস যদি লেখো, আলাদা করে আমি যাচ্ছি না আন্ডারস্কোরটা আসুক, তো আমি কি করবো আন্ডারস্কোর না আসলে আমি এটা লিখে দিলাম, তো লিখে দিলে আমার আন্ডারস্কোরটা তখন আসবে না, আমি ধর আন্ডারস্কোর দিই নি তখন আন্ডারস্কোর দেখে চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যেটা করতে পারি আমাদের এখানে আসলে ওই যে বারগ্রাফ সিআই দিয়ে আমরা এটা করব। এখন বারগ্রাফ ডট সিআই ফাংশনটা কি সেটাও তো আমরা দেখলাম। এখন বারগ্রাফ ডট সিআই এর মধ্যে দেখো গ্রুপ নামে একটা ফাংশন ছিল, কথা ছিল গ্রুপ। গ্রুপটা কি আমরা এটা দেখবো। আমরা ধরো এখানে হিল ফরেস্টের মধ্যে কিছু কি ছিল, মানে এই ডাটা ফাইলের মধ্যে তো গ্রুপ নেই, আমরা এইটার মধ্যে দেখি স্টাডি ওয়ানের মধ্যে। এই যে ডাটা রিড করলাম এখানে, এখানে ট্রিটমেন্টের মধ্যে একই ট্রিটমেন্টের মধ্যে আরেকটা যে প্লান্ট আছে, কয় ধরনের প্লান্ট আছে বলো দেখি। এই ট্রিটমেন্ট কন্ট্রোল, ড্রাউট, রেইন, এই যে এই ডাটার মধ্যে আমরা আমাদের আরো কিছু ট্রিটমেন্ট ছিল, ধরো প্লান্ট একটা ট্রিটমেন্ট সাপোজ ধরো, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্লান্ট গ্রুপ আমরা ইউজ করছি। তো সেইটা আমরা কি কি প্লান্টের টাইপ ইউজ করছি আমরা এই এক্সপেরিমেন্টের মধ্যে, P2 আর P4 P4। এটা গ্রুপিং মিন করতেছে, মানে হিল ফরেস্টের মধ্যে না, এটা তো হিল ফরেস্ট না, এটা আসলে আমাদের স্টাডি এরিয়া, আরেকটা আমি ফিগারটাকে তৈরি করে ফেলি তাহলে তোমরা এক্সপ্লেন করতে দেবে। এই যে কন্ট্রোল যে ট্রিটমেন্ট গুলো ছিল, দেখো কন্ট্রোল ট্রিটমেন্ট গুলো ছিল, ড্রাউট ট্রিটমেন্ট ছিল, রেইন ট্রিটমেন্ট ছিল, এবং এগুলোর মধ্যেই কিন্তু আমার P2 প্রত্যেকটা ট্রিটমেন্টের মধ্যে P2 এবং P4 নামে আমার দুইটা গ্রুপ ছিল, ঠিক না, প্লান্ট গ্রুপ ছিল না। এখন স্যার। আমি ওই ফিগারের মধ্যে গ্রুপ লিখে যদি একটা কলামের নাম লিখে দিই, সে অনুযায়ী সে গ্রুপিং করে ফেলবে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে গ্রুপিং না করি, সাপোজ এই গ্রুপটা না থাকলো, এই গ্রুপটা না থাকলে কি হয়, এই গ্রুপটা না থাকলে দেখো কেমন ফিগারটা দেখায়, এটা হলো ফিগার। গ্রুপ না থাকলে আমাদের ফিগার হলো এটা, ঠিক আছে। এখন আমি যখন এখানে চাইলাম যে না আমি গ্রুপ করব, তখন আমি গ্রুপ করলে আমি গ্রুপের আনসারটা দিয়ে দিলাম এখানে প্লান্ট,
তাহলে কি করবে, কন্ট্রোলের ডাটাটাকে সে দুইটা গ্রুপে ভাগ করে ফেলবে, মানে যে ডাটাগুলো ছিল P2 এবং P4 ছিল। তো এটা যেই অনুযায়ী দাও তুমি সেই অনুযায়ী করবে, ঠিক তুমি যদি ইয়ার অনুযায়ী দাও ইয়ার অনুযায়ী করবে, তুমি যদি অন্য অনুযায়ী দাও সেই অনুযায়ী করবে, ঠিক আছে, যেটাই দাও সেটাই সেই অনুযায়ী সেটা গ্রুপিং ভাগ করে নেবে। দেখো, আমরা যদি ইয়ার অনুযায়ী দেই, সেই ইয়ার অনুযায়ী প্রত্যেকটা কন্ট্রোলে কিন্তু আমাদের ছয়টা কটা 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 ইয়ার ছিল, বলতে কয়টা ইয়ার ছিল আমাদের, 6টা। 6টা ফিগার ছিল। তো প্রত্যেকটা ইয়ার অনুযায়ী ট্রিটমেন্ট অনুযায়ী কিন্তু 6টা ফিগারে ভাগ করে দিয়ে দিচ্ছে, দেখো আমাদের। ঠিক আছে, তার মানে আমরা নতুন করে আমরা এখানে যে গ্রুপিং ফাংশনটার মধ্যে আমরা গ্রুপটার মাধ্যমে আমরা একটা নতুন অ্যাড করতে পারি, এটা করলাম। ওয়াইলিম তো আমরা আগেও দেখলাম, ওয়াইলিম কি, এক্সলেব কি, এক্সলেব ওয়াইলিম লাস্টও দেখলাম, ডাটাও দেখলাম। এখন আসলে লিজেন্ড নামে আরেকটা ফাংশন আছে, লিজেন্ড। লিজেন্ড যদি তুমি ট্রু দাও তাহলে লিজেন্ডের এইগুলা দেখাবে, আর তুমি যদি ফলস দাও তাহলে দেখাবে না। আর তুমি যদি না লেখো লিজেন্ড তাও দেখাবে না, ঠিক আছে। এখানে আমরা দেখতে চেষ্টা করলাম যে আমরা যদি ট্রু এর পরিবর্তে ফলস দিই তাহলে কি হয়। দেখো কি হয়েছে, দেখো দেখতে পাচ্ছো, লিজেন্ড না দেখানোর কারণে জি স্যার, লিজেন্ডটা কি হয়েছে, ইয়ার চলে গেছে। চলে গেছে। এখন তো আমাদের কিছু কিছু ফিগারের ডাটা আসলে কাট হয়ে গেছে, কাট হয়ে গেছে না এটা, জি স্যার, এই কাট হয়ে যাওয়ার কারণে কি কারণে হয়েছে কাটটা বলো দেখি। স্যার ওয়াই অ্যাক্সিসে এটা ইয়ার কমে গেছে। ওয়াইসিসটা কমে গেছে, তাহলে ওয়াইসিস আমাদের চেঞ্জ করা লাগবে, ঠিক না। আমাদের এটা জি 250 স্যার, পর্যন্ত আছে, আমরা যদি এটা 350 পর্যন্ত দিয়ে দিই তাহলে তো আমাদের কিছুটা হয়তো ইমপ্রুভ হতে পারে, ঠিক না। এখন দেখো জি ঠিক হয়েছে না, এখন স্যার, হয়ে গেছে আমাদের স্কেল অনুযায়ী, মানে আমরা ওয়াইসিসটা চেঞ্জ করে হয়ে গেল না। জি স্যার, তা আমরা এইভাবে দেখে দেখে আসলে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মান, তারপরে কি কি করা যায়, আমরা সুন্দর করে এরকম একটা ফিগার কিন্তু খুব ইজিলি আমরা একটা ইয়ে করে ফেলতে পারি। আমরা তুমি এখানে দেখো কালার আমরা দুইটা কালার দিছি, এক দুই দুই, দুইটা কালার কেন দিছে জানো, দুইটা কালার কেন দিয়েছে আমার কারণে দুইটা কালারে আমরা ইন্ডিকেট করে রাখছি, এখানে একটা কালার রেড একটা কালার গ্রিন, তখন অটোমেটিকলি সে লেক্স কালারটা আবার আরেকটা কালার দিয়ে দিছে। আমরা যদি এখানে আরেকটা কমা দিয়ে দিয়ে আমরা অ্যাড করতে থাকি, ঠিক আছে, ইনভার্টেড কমা, আমরা ধরো ব্ল্যাক দিলাম, তারপরে ধরো আমরা দিলাম আরেকটা দিলাম, দিলাম আমাদের এখানে করে 1 2 3 4 5টা হয়ে গেল। তুমি যেই ধরনের কালার দাও না কেন সেই ধরনের কালারই চলে আসবে। আমরা আমরা এখন যদি রান দেই আমরা দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়েছে, ঠিক আছে, সুন্দর আমাদের এটা কালার হয়ে গেল। তুমি সুন্দরভাবেই খুব সহজেই একটা ফিগার এইভাবে তৈরি করে আমরা এখন ধরো বায়োমাস আমরা কি কি চেঞ্জ আসতে হবে, বায়োমাসের আমাদের কি, আমাদের একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস আমাদের কি লাগে, ইউনিট লাগে না, ঠিক আছে। যদি আমাদের ইউনিট লাগে, এটা যদি গ্রামে হয় গ্রামে দিবা, কেজিতে হয় যদি কেজিতে দিবা, যদি আমাদের অন্য কিছুতে হয় তাহলে আমরা দিব। তো আমরা সুতরাং এটা ওইভাবে সুন্দর করে লিখে দিলে আমাদের এগুলো ইউনিট সহ চলে আসবে, ঠিক আছে। এখন যদি আমি বলি যে ট্রিটমেন্টের জায়গায় আমরা কি লিখবো, এক্স লেভেল জায়গায় আমরা ট্রিটমেন্ট আমরা লিখবো ক্লাইমেট ট্রিটমেন্ট। ক্লাইমেট ট্রিটমেন্ট যদি আমরা বলি তাহলে আমরা এটা লিখে দিব ক্লাইমেট ট্রিটমেন্ট, অটোমেটিকলি সে সুন্দর চলে আসবে। আমরা যদি এখানে গিয়ে এখানে যদি আমরা পি ভ্যালুর মানের পাশাপাশি আমরা অন্য আরেকটা লিখবো, পি ভ্যালু লিখতে চাই না, আমরা অন্য আরেকটা নাম ফিগারের নাম দিয়ে দিব, সেটাও আমরা পারবো, ঠিক আছে। বায়োমাস ইন ডিফারেন্ট ইয়ার্স আমরা যদি লিখি, আমাদের সেইভাবে এটা চলে আসবে, ঠিক আছে, চলে আসছে। তো আমরা এভাবে সহজে পারবো আমাদের যে কিছু সুন্দর সুন্দর গ্রাফ যদি তৈরি করতে চাই ইয়ার মধ্যে। আমার এটার মধ্যে সহজ হলো তুমি ইয়া দ্বারা কি যে বলে সিআই আমাদের অটোমেটিকলি সে জেনারেট করে থাকে, মানে এরর বার অলরেডি জেনারেট করে ফেলে, ঠিক আছে। এখন আসো আমরা নেক্সট লাইন ইয়াতে চলে যাই যে ক্রিয়েট লাইন প্লট। আমরা লাইন প্লট যদি করি, আমরা লাইন প্লট মানে সেটা আমরা করতে পারবো, এবং লাইন প্লট ডট সিআই দিয়ে আমরা সেম স্কি প্লটের মাধ্যমে এটা করা যায়। লাইন প্লট আমরা তো অনেক সময় কি টাইম সিরিজ যেটা যদি থাকে
তখন আমরা এটা ইউজ করবো, এই যে লাইন প্লট টাইম সিরিজ ডাটা বিভিন্ন ইয়ারে আমাদের বায়োমাস থাকলো, আমরা বার গ্রাফ না দেখে আমরা লাইন গ্রাফ দেখাইলাম এবং সেটা দেখতে পারতেছি আসলে কোন ইয়ারে কেমন ছিল। এবং সেটা যদি আমরা গ্রুপিং করে ফেলি, গ্রুপিংও আমাদের হয়ে যাবে, প্ল্যান গ্রুপিং করে ফেলি, সেটা গ্রুপ করে করে দিবে আমরা। ওই সিমিলারলি শুধু লাইন গ্রাফ লাইন প্লট ডট সিআই দিব, আর বাকি জিনিসগুলো আমাদের যেটা আছে ওই বার গ্রাফের মতোই সবগুলো এক্স ল্যাব ওয়াই ল্যাব। এক্স কন্ট একটা নাম আসছে দেখো এখানে, এক্স কনটা হলো এক্স অ্যাক্সিস এর যে নাম্বার গুলো দেওয়া আছে এটা কন্টিনিউয়াস ফরম্যাটে আসবে, ঠিক আছে। কন্টিনিউয়াস ফরম্যাটে আমরা তো এখানে আসলে এক্স অ্যাক্সিস দেখো তো ইয়ার কি কি আছে বলো দেখি তুমি। 5 6 7 হ্যাঁ, এখন ধরো কন্টিনিউয়াস মিনিংটা আমি কি বোঝাই। কন্টিনিউয়াস মিনিংটা হলো আমরা 2005-এর পরে যদি 6 না থাকতো, 7 ছিল, তারপর 7-এর পরে আবার 8, তারপরে আবার 9, তারপর 10, ধরো 2006 ইয়ারটা নাই। এখন এক্স ডট কন্ট যদি আমরা টি দেখাই, ট্রু দেখাই, তাইলে সেটা ইন্ডিকেট করে আমাদের যে ভ্যালু অনুযায়ী, ধরো 2005 একটা ভ্যালু না, 2006 একটা ভ্যালু, 7 একটা ভ্যালু না, সেই ভ্যালু অনুযায়ী সে ওই পরিমাণ দূরত্বে সে আসলে মেনটেন করবে। আর যদি ধরো আমরা 2005 আমি এখানে লিখলাম, 2007 থাকলো, 6 থাকলো না, 7 এই জায়গায় চলে আসলো, 8 এই জায়গায় চলে আসলো, মাঝখানে 6টা নাই, কিন্তু স্পেসিংটা আসলে ওই অনুযায়ী রাখে নাই, তাইলে আসলে ওটা হলো এক্স কন্টিনিউয়াস না, মানে এক্স অ্যাক্সিস এর ডাটাগুলোকে আমরা কন্টিনিউয়াসলি আমরা রাখতে চাই না, রাখিনি আর কি। যদি টেম্পারেচার এরকম হয়, সাপোজ ধরো যে মাঝে মাঝে আমরা টেম্পারেচার ডাটা শো করি না এই জায়গায়, যে আমরা দেখাইতে চাই, তাহলে এক্স ডট কন্ট মিন মানে টি দিয়ে দিলে, এক্স কন্টিনিউয়াস ডাটা যদি ট্রু দিয়ে দাও, তাহলে ইন্ডিকেট করবে কি তোমার যদি কোনো টেম্পারেচার ধরে এখানে 5 থাকলো টেম্পারেচার, তারপরে 6, তারপরে ধরো 7 থাকলো না, তো 7 না থাকলে 7-এর ঘরের জায়গাটা স্পেস থাকে, 8 থাকলে সেই অনুযায়ী 7 থাকলে যে জায়গায় 7 পড়তো সেই জায়গায় বসবে, 8 থাকলে যে জায়গায় পড়তো সেই জায়গায় গিয়ে বসবে, মানে এরকম সে ডিস্টেন্সটা মেনটেন করে কিন্তু বসাবে, মানে ঠিক আছে। এক্স এক্সিসে যদি তুমি কন্টিনিউয়াসলি তুমি ইনপুট করতা, মানে 5 6 7 8 যেভাবে যেই ডিস্টেন্সে আসতো সেই ডিস্টেন্সটা মেনটেন করে কিন্তু সেই ডট গুলা বসাবে। আর যদি এক্স কন্ট যদি ওইভাবে না এফ দিয়ে দাও, তাহলে সেটা আসলে সেটা মেনটেন করবে ডিস্টেন্সটা, ঠিক আছে। ডাটা তো আগের মধ্যে থাকলো, মেইনও আমার আগের মতো থাকলো, মানে মেইনের মধ্যে যা লিখবো তাই আসলে ডাটা ফাইলের মধ্যে আসলে লিখে দিবে। এটা হলো আমাদের লাইন গ্রাফ। তো এই অনুযায়ী আমাদের আসলে ইয়ে করা আছে। তোমাদের এখানে একটা টাস্ক দেওয়া আছে দেখো, আমরা নেক্সট ক্লাসে এই টাস্কটা করে আমাকে আসলে ইয়ে করবা, তোমরা বলবা যে টাস্কটা করতে পারছি কিনা। তোমরা ইউজ দ্য স্টাডি টু ডাটা সেট টু ক্রিয়েট দ্য ফলোইং স্ক্যাটার প্লট। আমরা আজকে যে কাজগুলো করলাম সেই কাজগুলোর মধ্যে প্লট নাম, ডায়ামিটার, এগেইনস্ট হাইট আমরা ইনপুট করব, ফিল্ড রেড সার্কেল, ফিল্ড করব কি রেড সার্কেল দিয়ে, অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন টু এ প্লট, ঠিক আছে, ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য সার্কেল বাই 3, চেঞ্জ দ্য টেক্সট অফ দ্য এক্সিস লেভেল টু ইনক্লুড হোয়াট ওয়াজ মেজার্ড প্লাস ইউনিটস অফ দ্য মেজারমেন্ট, আমরা কি মেজার করলাম সেটা দিয়ে, তার গিভ দ্য প্লট দ্য হেডিং মাই ওন প্লট, আর এক্সপোর্ট দ্য প্লট টু এ পিডিএফ ফাইল। তোমরা এই কাজটা করতে পারছো কিনা, মানে আমি এটা বলে দিলাম কিছু কিছু ফাংশন, মানে আমরা করবা একটা স্ক্যাটার প্লটে, সেটা করতে, সেটা তোমাদের কাজ করবা। এখানে কিছু ফাংশন দেওয়া আছে দেখো, মানে অলরেডি কিছু ক্লু দেওয়া আছে। আমার যদি মাই ওন প্লটটা ফিগারের নাম দিতে চাই, তাহলে আমি কোথায় লিখবো, মেইন ইকুয়ালস মেইনে লিখবো। আর ওয়াই লেভের মধ্যে আমরা ইউনিট সহ যদি এক্সেস নাম লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো। প্লটের ব্যাকগ্রাউন্ড যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, সেটা আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কি কি অ্যাড করবো, দেখো প্লট আন্ডারস্কোর বিজি, মানে প্লটের ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করে ফেলতে পারো। সিইএক্স দিয়ে আমাদের লেখার যে সাইজ গুলো আছে, আমাদের প্লটের যে লেখার সাইজ আছে সেটা আমি চেঞ্জ করতে পারি। কালার দিয়ে আমরা কালার চেঞ্জ করব, পিসিএইচ দিয়ে আমরা প্লটের ক্যারেক্টার চেঞ্জ করব, আর লাইব্রেরিতে আমাদের যেটা কাজে লাগবে সেটাই করবো, ঠিক আছে। তো এটা হইলো আমাদের নেক্সট ক্লাসে তোমরা মানে এটা চেষ্টা করবা করার জন্য, এই ইয়াটা মানে ফাংশনটা কাজটা, এবং সেটা করে আমাকে আসলে তোমরা জমাও দিতে পারো, মানে আমার কাছে যেটা ইয়া দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমার ওই ফিগারটা জমা দিয়ে দিবা, তাইলে আমি ওটার অনুযায়ী আমি কিছু অ্যাসাইনমেন্ট হিসেবে একটা নাম্বার করে নিব না, ঠিক আছে। জি স্যার। এটা বুঝতে পারছো কিনা বলো। আরেকটা অ্যাসাইনমেন্ট কি দিছিলাম তোমাদের বলো দেখি, মেন্ডেলের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না। জি স্যার। হ্যাঁ, ওই মেন্টাল অ্যাসাইনমেন্ট প্লাস একটা আজকে ফিগারের অ্যাসাইনমেন্ট হয়ে গেল। তো তোমরা দুইটা অ্যাসাইনমেন্ট, ওইটা কিন্তু দুইটাই আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাকে জমা দিও, ঠিক আছে। পরীক্ষার আগে দুইটাই আমাদের মার্কিং হবে। তারপরে আসি আমরা নেক্সট ক্লাসে চলে যাই আজকে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস শুরু করি, তারপরে
যতটুকু মনে যাইতে পারি আর কি। আর 15 মিনিট ক্লাস নেই কোনো তোমাদের। তোমাদের কি আর কোনো ক্লাস আছে আজকে? না স্যার। তোমাদেরকে একটা আর এর ফাইল পাঠাইছি না আজকে, ক্লাস 4? জি স্যার। হ্যাঁ, এই যে ক্লাস 4 আমরা পাঠাইছি আর এর ক্লাস। তো সেটা খোলো এখন, আজকে এখন সেটা করাবো, ক্লাস 4 করতে 4 যেটা আছে সেটা করাবো। ক্লাস 4 এর যেটা আছে সেটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্স করার জন্য আর এর মধ্যে, সেইটা আমাদের এখানে ক্লাস 4 এ ডিল করতেছে। আরো আমরা স্ট্যাটিস্টিক্স এর একটা ক্লাস এই যেটা আজকে এবং আগামীকাল হয়তো স্ট্যাটিস্টিক্স লাগবে। এর পরবর্তীতে আরেকটা ফিগারের ক্লাস আরেকটা করাবো, ঠিক আছে? যে বিভিন্ন ফিগার জিজি প্লট দিয়ে আমরা কিছু ফিগার তৈরি করবো, সেটা দেখাবো না। আজকে স্ট্যাটিস্টিক্স এর ক্লাসটা করো, আমি যতটুকু পারি ততটুকু যাবো আর কি। হ্যাঁ, প্রথমে আসো, আমরা একটা স্ট্যাটিস্টিক্স এর আসলে এখানে নাম দিলাম, এটা হলো শাপিরো টেস্ট। আমাদের অনেকগুলো জিনিস আমরা জানি স্ট্যাটিস্টিক্স করতে, আমরা শাপিরো টেস্ট, কাই স্কয়ার টেস্টের নাম শুনছি, তারপরে কোরিলেশনের কথা শুনছি, তারপরে আমাদের টি স্ট্যাটিস্টিক্স এর নাম শুনছি, এফ স্ট্যাটিস্টিক্স নাম শুনছি, তারপরে আকাইক ইনফরমেশনের নাম শুনছি, বায়াসিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়নের নাম শুনছি, অ্যানোভার নাম শুনছি। শুনছি না এগুলো? শুনছি না? তুর্কি পোস্টডক এইচডি শুনছি, ঠিক না? এগুলোর নাম শুনছি কিনা স্ট্যাটিস্টিক্সে বলো? জি স্যার। হ্যাঁ, এগুলো সবগুলো মনে আছে তো সবগুলা নাকি? কিছু কিছু মনে আছে স্যার। কিছু কিছু মনে আছে, এই এটাই, কিছু কিছু মনে থাকলে হবে। আর আজকে কিছু ক্লাসে আমরা আবার তো ডিফল্ট যতটুকু প্রয়োজন হয় ততটুকু আলোচনা করবো না। শাপিরো টেস্ট, এটা আমরা নরমালিটি টেস্ট আমাদের আমি প্রত্যেকটা টেস্টের মধ্যে কিন্তু আমি লিখে রাখছি কারণগুলো, এটার মিনিং কি, এটা ডাটাটা কিভাবে রিড করবা সেটা অলরেডি একটা আইডিয়া দেওয়া আছে প্রত্যেকটা টেস্টের, মানে স্ক্রিপ্টের মধ্যে তুমি দেখো। শাপিরো টেস্ট আমরা করি সাধারণত একটা ডাটা সেট যখন আমরা টেস্ট ফিল্ড থেকে নিয়ে আসি, এটা ডাটাটা নর্মাল কিনা আমরা টেস্ট করা প্রয়োজন হয়, ঠিক আছে? এই শাপিরো টেস্টের মাধ্যমে আমরা ডাটা নর্মালিটি চেক করতে পারি, ঠিক আছে? তো সেটা শুধু এই কাজের জন্য ইউজ করা হয়। হোয়াই ইট ইজ ইউজড, আমাদের প্রশ্ন দেওয়া আছে। আসলে এটা নামটাও দেখো, শাপিরো উইল নর্মালিটি টেস্ট, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কি করে। টু টেস্ট ইফ দ্য স্যাম্পল ফলোজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা যে স্যাম্পল গুলো কালেক্ট করলাম ফরেস্ট থেকে অথবা কোনো ভিলেজ থেকে অথবা কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে, সেই ডাটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা সেটা ইন্ডিকেট করে হলো শাপিরো টেস্ট। এবং নর্মাল ডিস্ট্রিবিউশন কখন ফলো করবে, ইন্ডিকেট করবে, যদি শাপিরো টেস্ট দেওয়ার পরে ইফ দ্য পি ভ্যালু ইজ গ্রেটার দেন 0.05, মানে উল্টা সিগনিফিকেন্ট লেভেলের উল্টা, যদি সিগনিফিকেন্ট না হয় পি এর মান, তখন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর যদি সিগনিফিকেন্ট হয় তখন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, কোনো না কোনো একটা প্যাটার্ন সে ফলো করে তখন, ঠিক আছে? এটা হলো সিগনিফিকেন্টলি সে একটা প্যাটার্ন ফলো করে, এই জন্য সে তখন পি এর মান যখন সিগনিফিকেন্ট হয়, ঠিক আছে, তখন এটা শাপিরো টেস্ট ইন্ডিকেট করে যে ডাটাটা নর্মাল না। আর যদি কোনো নর্মাল প্যাটার্ন ফলো না, মানে কোনো প্যাটার্ন ফলো না করে, মানে সিগনিফিকেন্ট পি যদি ভ্যালু না দেয়, নন সিগনিফিকেন্ট হয়, তখন ইন্ডিকেট করে যে এটা ডাটাটা আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এটা মনে থাকবে যে পি ভ্যালুর মান কিন্তু এটা উল্টা মনে রাখবা, মানে পি ভ্যালুর মান 0.05 এর বড় হইলে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, ছোট হইলে নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তো আমরা এখানে ডাটাটা দেখি, রান করি, খুবই সহজ। শাপিরো টেস্টের মানে কমান্ড দেওয়া খুবই সহজ। আমরা যে শাপিরো টেস্টের জন্য কমান্ড দেওয়ার জন্য শাপিরো ডট টেস্ট ডট, তারপরে শাপিরো ডট টেস্ট দিয়ে ব্র্যাকেটের মধ্যে যেই কলামের ডাটাটাকে আমি নর্মালি টেস্ট করতে চাচ্ছি সেটা নামটার সাথে লিখে দিবা, আর কিছু না। আমরা লিখে দিলাম এখানে, লিখে দেওয়ার পরে দেখো আমাদের পি ভ্যালুর মান কি আসছে। এখানে পি ভ্যালুর মান কি আসছে বলো দেখি? এটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড না নর্মালি ডিস্ট্রিবিউটেড না? স্যার নরমালি ডিস্ট্রিবিউটেড না। ওকে, কারণ আমাদের পি ভ্যালু আমাদের এখানে সিগনিফিকেন্ট, ঠিক আছে? তো এটা আমরা সহজে বুঝে গেলাম। যে কোনো ডাটা যদি আমাদের মনে হয় আমার শাপিরো টেস্ট করা লাগবে, তাহলে এখানে কি করবো, শাপিরো ডট টেস্টটা লিখে ভিতরে এখানে আমাদের স্টাডি ফাইলের নাম এবং কলামের নাম এইভাবে আমরা ইন্ডিকেট করি কোনো একটা কলামের ডাটাকে, তো সেইভাবে লিখে দিলে আমাদের হয়ে যায়। তো গেলে শাপিরো টেস্ট। তারপর আসো কাই স্কোয়ার স্যার টেস্ট। বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার মানে ডাটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় আর যদি না হয়, তাহলে মানে কোন ক্ষেত্রে সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, মানে চেঞ্জটা? ডাটা যদি তোমার নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয়, সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট মান পাওয়াটা খুবই টাফ, তুমি পাবা না, বুঝছো? মানে জি স্যার। ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না হইলে, তুমি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, সেই ডাটা থেকে সিগনিফিকেন্ট ডাটা মানে ইফেক্ট পাওয়াটা খুবই টাফ।
ঠিক আছে, অনেক ক্ষেত্রে সে নন সিগনিফিকেন্ট ইফেক্ট শো করবে অন্য রেসপন্সের সাথে। ডাটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তোমার সিগনিফিকেন্ট হওয়ার চান্স বেড়ে যাবে। এখন প্রশ্ন আসলে আমি ডাটা নিয়ে আসলাম, আমার ডাটা সিগনিফিকেন্ট না, আমার সে নর্মাল ডিস্ট্রিবিউট না, আমি কি করতে পারি? আমার তো ডাটাটা আমি বাদ দিয়ে আমি প্রজেক্ট না করে থাকতে পারি না, ঠিক না? তো সেই সব ক্ষেত্রে উপায় হলো আমরা সিগনিফিকেন্ট যদি না, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা যদি না হয়, ডাটাকে ট্রান্সফর্ম করি। তো আমাদের ট্রান্সফরমেশন শিখাইছি না তোমাদেরকে? জি স্যার। তখন ওই ডাটাগুলোকে ট্রান্সফর্ম করতে হয়। নর্মাল ডাটা যে ডাটাগুলো আছে র ডাটা, সেই র ডাটাগুলোকে ট্রান্সফার করতে হয়। আমরা লগ ট্রান্সফার করতে পারি, স্কোয়ার রুট করতে পারি, ইনভার্স লগ করতে পারি, তারপরে আমাদের সাইন ট্যান কস র্যাঙ্ক অনেকগুলো ট্রান্সফর্ম করতে পারি, স্কোয়ার রুট করতে পারি, ঠিক আছে? তো এই যে ট্রান্সফরমেশন গুলো আমি দেখাইলাম এতদিনে, তো ওই ট্রান্সফরমেশন গুলো করে দেখবো আসলে ডাটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। এখন ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করার জন্য অনেক ওয়ে আছে, সেই ওয়েটাতে এই এই ক্লাসে আমাদের চেক করার সিস্টেম আরো আছে। এটা তো একটা স্ট্যাটিস্টিক্স, আমরা গ্রাফের মাধ্যমেও নর্মালিটি ডাটা নর্মালিটি চেক করতে পারি, সেটা আমরা এই ক্লাসের লাস্টের দিকে আসতে তখন আমরা আলোচনা করবো বিশদভাবে, ঠিক আছে? প্রথম জিনিসটা জানো, আমরা যদি দেখি কোনো কারণে নর্মালি আসলে কোনো ডাটা সেটটা, আসলে আমরা তো কোনো একটা ডাটা কালেক্ট করে শুধু এটারই চেক করি না, আমরা কোনো একটা ডাটা কালেক্ট করি সেটার উপর কোনো না কোনো একটা ফ্যাক্টরের ইফেক্ট দেখতে চাই। তো আমরা পুরো মডেলটারই নর্মালিটি টেস্ট করি, মানে এই যে মডেল, যে বায়োমাসের উপর ট্রিটমেন্টের ইফেক্ট, বায়োমাসের উপর ইফেক্ট, ইয়ারের ইফেক্ট, এবং সেটা একটা মডেল দাঁড় করাই, মডেলটা এই মডেলের যে ডাটাগুলো রেসিডুয়াল ভার্সেস ফিটেড মডেল ডাটাগুলো, ওই মডেলের রেসিডিউ গুলাকে আমরা টেস্ট করে দেখি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, এবং কিউ কিউ লাইনের মাধ্যমে আমরা দেখি। তো এই জিনিসগুলো আমরা এই ক্লাসেরই লাস্টের দিকে আসি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা দেখাবো না, ঠিক আছে? তো আমরা সামনের দিকে আগাই। কাই স্কোয়ার টেস্ট, কাই স্কোয়ার টেস্টের সম্পর্কে তোমরা অনেক পড়ে আসছো, মানে কাই স্কোয়ার টেস্ট, ঠিক না? কাই স্কোয়ার টেস্ট কখন করে আমরা? শাপিরো টেস্ট এবং কাই স্কোয়ার টেস্ট পুরো মোটামুটি একই। কারণ শাপিরো টেস্টে করি কোনো একটা সিঙ্গেল গ্রুপ ডাটা সেটকে আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা টেস্ট করার জন্য। আর কাই স্কোয়ার টেস্ট করি আসলে ধরো আমাদের ডিফারেন্ট ক্যাটাগরিক্যাল ডাটা থাকে, ঠিক না? ডিফারেন্ট ভেরিয়েবল ডাটা থাকে। এখন আসলে ইউজার টেস্ট টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস, মানে ধরো তুমি আমি বায়োমাস কালেক্ট করলাম, আমি বিভিন্ন ইয়ারের ডাটা কালেক্ট করলাম। এখন এই যে দুইটা ভেরিয়েবলস, একটা হলো বায়োমাস আর একটা হলো ইয়ার, এই যে দুইটা ভেরিয়েবলস আসলে ওরা একটা আরেকটা থেকে উপরে কি ডিপেন্ডেন্ট নাকি একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট না, সেটা আসলে ইন্ডিকেট করে আসলে কাই স্কোয়ার টেস্ট। ঠিক আছে, ধরো আমি ইয়ারের উপরে কি আমার বায়োমাস গুলো ডিপেন্ডেন্ট নাকি ইয়ারের উপরে বায়োমাস গুলো ডিপেন্ডেন্ট না, বায়োমাসের পরিমাণটা সেটা ইন্ডিকেট করে দিবে আমার আসলে কাই স্কোয়ার টেস্ট। ঠিক আছে, তো আমরা এখন একটা টেস্ট করি, এবং সেই কাই স্কোয়ার টেস্ট কখন আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট, আর কখন বলবো ইন্ডিপেন্ডেন্ট? আমরা পি ভ্যালুর মান যদি কি হয়, জি <0.05 হয়, পি ভ্যালুর মান যদি জিরোর নিচে হয়, মানে 0.5 এর নিচে হয়, সিগনিফিকেন্ট হয়, তখন বলবো এক্স এন্ড ওয়াই আর নট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। আর যদি পি ভ্যালুর মান 0.05 এর বড় হয়, তখন বলবো আমরা আসলে কি এক্স এন্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? এক্স এন্ড ওয়াই আর নট ইন্ডিপেন্ডেন্ট, এক্স এন্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। তো এখন পি ভ্যালুর মান যদি সিগনিফিকেন্ট হয় তাহলে কি মিন করে, মানে একটা ফ্যাক্টরের কারণে তার রেসপন্স গুলো চেঞ্জ হয়ে যায়, তার মানে তো ডিপেন্ডেন্সিটা শো করে, ঠিক না? তার মানে তখন আমি বুঝে যাব যে আমি যে ফ্যাক্টর গুলো ডাটা কালেকশন করছি ফরেস্ট থেকে, সে ফ্যাক্টর গুলোর উপরে আমার কারণে আমাদের রেসপন্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আসলে ইন্ডিকেট করে আসলে ফ্যাক্টরের উপরে রেসপন্সের ডাটা গুলো ডিপেন্ডেন্ট। তো আমরা আসলে যেটা সকল যখন পি ভ্যালু টেস্ট করি সেটা ইন্ডিকেট করে পি ভ্যালুর মান 0.05 এর নিচে হলে সিগনিফিকেন্ট ইফেক্ট, মানে পি ভ্যালুর মান 0.05 এর নিচে হলে আমার আসলে ডাটা আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেটা ইন্ডিকেট। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের এই জায়গাটা? জি স্যার। ওকে, তারপর আসো স্টাডি ওয়ান। আমরা এখানে যদি টেস্টটা করি, টেস্টের এই জায়গায় আমরা দেখো যে আমরা উদাহরণটা কিভাবে দিব, যে যে আমাদের কাই স্কোয়ার টেস্ট চলে আসছে, যে কাই স্কোয়ার ডট টেস্ট, তারপরে টেবিল, এগুলো সবই ফাংশনের। টেবিলের ভিতরে আমরা গিয়ে লিখবো যে আসলে প্রথমে আমরা যেটা মানে একটা আমাদের ফ্যাক্টরটা কি, তারপরে আমাদের রেসপন্সটা কি, আর
কারেক্ট ইকুয়ালস ফলস, এগুলো সব ইয়ার মধ্যেই আছে আমাদের, ঠিক আছে, আমাদের ওই যে রেসপন্স ইয়ার ফাংশনের ভিতরে আছে। তো আমরা এইভাবে যদি লিখি, এখানে শুধু আমরা এইগুলো চেঞ্জ করব, আমাদের এক্স এক্সিসে কোনটা এবং ওয়াই এক্সিসে কোন ডাটাটাকে আমরা রাখতে চাই, ফ্যাক্টর কোনটা রেসপন্স কোনটা সেটা আমি ইন্ডিকেট করে দিলে সে অটোমেটিকলি কাই স্কোয়ারের মান আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, কাই স্কোয়ারের মান এখানে কত আছে বলো দেখি? 0.4005 0.4005। 4005 তার মানে আমার আসলে মানে ইয়ার উপরে, মানে ইয়ারের উপরে আসলে ডিপেন্ডেন্ট না ডাটা। তো বিভিন্ন ইয়ারে যে ডাটা আছে, একটা ইয়ার আরেকটা ইয়ারের উপর ডিপেন্ডেন্ট না, এটাই সে ইন্ডিকেট করছে, ঠিক না? ডিপেন্ডেন্ট না মানে কি ইন্ডিপেন্ডেন্ট, এই তো? জি স্যার। তুমি মিলাই দেখো। হ্যাঁ, মানে আমাদের ইয়ারের ডাটাগুলো কালেক্ট করছি, সেইগুলো আসলে বায়োমাসের ডাটার সাথে মানে বায়োমাসের ডাটাগুলো ইয়ারের উপর ডিপেন্ডেন্ট না, সেটা ইন্ডিকেট করছে। তো সুতরাং আমরা এইভাবে ডিপেন্ডেন্সি এবং ইন্ডিপেন্ডেন্সি আমরা বলে দিতে পারবো। এবং এটা কাই স্কোয়ার টেস্ট সামারি টেবিল ফাংশন দিয়েও আসলে করে, সেম ফাংশন আসলে রান করে। ধরো কাই সামারি ফাংশন দিয়েও আমরা রান করলাম, সেটাও সেম আসলে 0.040005 আসলে দিয়েছে। তারপরে আসলে সিম্পল কোরিলেশন। আমরা যদি কোনো ধরনের কোরিলেশন ড্র করতে চাই কোনো ডাটার, তাইলে আমরা সেটা কিভাবে করব? এখানে ক্যালকুলেট দ্য কোরিলেশন বিটুইন ওয়াই অ্যাক্সিস ডায়ামিটার এন্ড এক্স অ্যাক্সিস হল এলিভেশন, ঠিক না? আমাদের কোরিলেশন ডাটাটা কি পর্যন্ত আসলে কোরিলেশন আর এর মান রেঞ্জ কত বলেছিলাম আমি তোমাদেরকে? স্যার -1 থেকে +1। -1 থেকে +1। আর আর স্কোয়ারের মান রেঞ্জ কত? স্যার 1। 0 থেকে 1, ঠিক আছে? আর স্কোয়ার মান হলো 0 থেকে 1। এখন আসো আমরা এখানে আর মান দেখতে, এখানে আমাদের কোরিলেশন দেখতে চাচ্ছি। কোরিলেশন দেখার জন্য আমাদের কোর ফাংশনটা নিয়ে আসবো, তারপরে যেই রেসপন্স প্যারামিটারের সাথে আমরা রেসপন্স দেখতে চাচ্ছি সেই দুইটা ডাটার সাথে নামটা লিখে দিব। আমরা ইলিভেশনের সাথে আমরা ডায়ামিটারের রেসপন্স আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমরা যেটা প্রথমে রাখবো সেটা হলো এক্স এক্সিস, পরে যেটা রাখবো এটা হলো ওয়াই এক্সিস। তা আমরা কোরিলেশন আমরা ড্র করি, ঠিক আছে? ড্র করলে আমাদের অটোমেটিকলি আমাদের কোরিলেশন মান দিয়ে দিচ্ছে। কোরিলেশন মান দিছে কি আছে, এটা কি ইন্ডিকেট করে বলো দেখি? এই ডাটাটা দিয়ে আমরা কিভাবে রিড করব? এই ডাটাটা আমরা পাইলাম কোরিলেশন, আমরা রান করলাম এইটা, এবং এটাকে এক্সপ্লেন করো। এই ডাটাটাকে এক্সপ্লেন করো এই মানের উপর বেসিস করে, একটা সেন্টেন্স বলো কিভাবে তোমরা রেজাল্টে এক্সপ্লেন করবা এই ডাটাটাকে। স্যার ইলিভেশন আর ডায়ামিটারের মাঝে নেগেটিভ মানে উইক কোরিলেশন আর কি। হ্যাঁ, ইলিভেশন এবং ডায়ামিটারের মধ্যে যে রিলেশনটা আছে সেটা নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে? এখন আমরা এটা থেকে বলতে পারতেছি না সিগনিফিকেন্টলি নেগেটিভ না নন সিগনিফিকেন্টলি নেগেটিভ। সেটা করার জন্য আমরা আরেকটা আবার ফাংশন আছে, সেটা দুইটাই দেয় আমাদের, পি ভ্যালুর মানও দিয়ে দেয় আবার আর এর মানও দিয়ে দেয়। এটা হলো কোর ডট টেস্ট। সেই কোর ডট টেস্ট সিমিলার ফাংশনই, জাস্ট খালি নামটা কোর ডট টেস্ট, মানে কোরের পরে ডট টেস্ট অ্যাড করে দিলে সেটা আমাদের পি ভ্যালুর মানটাও দিয়ে দেয়। এখন দেখো আমাদের এখানে পি ভ্যালুর মান কত? 0.08671 0.08। আর আর এর মান কত? এটা না, এটা থেকে বোঝা যাচ্ছে নেগেটিভলি রিলেটেড। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে কি, যে রিলেশনটা আছে সেটা কি সিগনিফিকেন্ট না নন সিগনিফিকেন্ট? নন সিগনিফিকেন্ট। মানে সিগনিফিকেন্ট টেস্ট দ্বারা আমরা বুঝতে পারতেছি আসলে এটা একটা মানে ক্লোজ টু সিগনিফিকেন্ট, যেহেতু পরে 0.05 আছে, কিন্তু ওই লেভেলে সিগনিফিকেন্ট বলতে পারবো না। তাহলে আমরা বলবো এই ধরনের ডাটা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কিভাবে বলবা রেজাল্টের বেলায় সিগনিফিকেন্ট লেভেল আসে নাই, কিন্তু এটা আসলে আসলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমার আসলে রিলেশনটা ট্রু, এবং আমাদের রিলেশন যেটা দেখা যাচ্ছে নেগেটিভ সেটাও আসলে সত্যি। এইসবের ক্ষেত্রে তোমরা কিভাবে এক্সপ্লেন করো ডাটাগুলোকে বলো দেখি, ডাটা ফিগারের মধ্যে ইয়ার মধ্যে রেজাল্ট সেকশনের মধ্যে? স্যার বলবো যে স্ট্রংলি সিগনিফিকেন্ট না, মানে ডায়ামিটার আর হচ্ছে ইলিভেশনের সাথে। হ্যাঁ, তুমি এটা দুই অনেক ভাবে বলতে পারো। যেভাবে তো আমরা প্রথমে বলবো যে দেয়ার ইজ এ উই ফাউন্ড এ নেগেটিভ রিলেশন, আমরা কিন্তু বলি না সিগনিফিকেন্ট রিলেশন, আমরা উই ফাউন্ড এ নেগেটিভ রিলেশন বিটুইন ইলিভেশন এন্ড ডায়ামিটার, ঠিক না? এখন পি ভ্যালুর মান যদি সিগনিফিকেন্ট না, তুমি এটা ইন্ডিকেট করতে পারো অলদো উই ডিডন্ট ফাউন্ড এ সিগনিফিকেন্ট ইফেক্ট অথবা সিগনিফিকেন্ট কোরিলেশন বাট দেয়ার ইজ এ ট্রেন্ড।
there is a negative trend between elevation and diameter, which indicates that with increasing elevation, diameter will decrease in our study area. ঠিক না? এভাবে বলতে পারো না তোমরা? যে আমরা আসলে significant effect পাই নাই, p value indicate করতেছে, অথবা there is no evidence of significant correlation, মানে significant অথবা strong correlation আমরা strong পাই না, আমরা there is a we found a weak negative relation, এটাও বলতে পারো। তার যেহেতু আমাদের p ভ্যালুর মান সিগনিফিকেন্ট অতটা না, ঠিক আছে, সেটা বলে আমরা বলতে পারি যে 0.05, আর সাধারণত 0.5 অথবা 6, 7, 5 এর উপরে অথবা 7 এর উপরে যদি হয় তখন আমরা স্ট্রং রিলেশন বলি, এবং আলটিমেটলি তখন দেখবা যে p ভ্যালুর মানও আমাদের সিগনিফিকেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখন গেলো আমাদের সিগনিফিকেন্ট টেস্ট গুলো, কোরিলেশন টেস্ট গুলো আমরা ইজিলি দেখতে পারলাম কিভাবে আর এর মান, পি এর মান আমরা বের করব। এখন আসো আমরা অ্যানোভা করার জন্য আমরা লিনিয়ার মডেল বিল্ড আপ করা লাগে। লিনিয়ার মডেল, কারণ অ্যানোভা সবসময় লিনিয়ার মডেলেই আসলে অ্যানালাইসিস করে, যদি নন লিনিয়ার করে সেটা হলো মিক্সড ইফেক্ট মডেল। তো নন লিনিয়ার আসলে এখন আসলে ওই আপগ্রেডেড ভার্সনে যাওয়া দরকার নেই আমাদের। আমরা সাধারণত যত ধরনের এসপিএসএস বলি, ম্যাথল্যাব বলি, আর বলি যে অ্যানোভা করে, নর্মাল অ্যানোভা, সেগুলো 2 অ্যানোভা বলি, আবার অথবা মাল্টিপল অ্যানোভাই বলি। সেটা আসলে সবগুলোই আমার যেটা করতেছে এটা আসলে লিনিয়ার রিগ্রেশন মডেল ফলো করে। এখন লিনিয়ার রিগ্রেশন মডেল যে ফলো করে আমরা আসলে এটা কি মিন করি, যে এটা থেকে আমরা যে কিছু মান পাই, দেখো সেটা আসলে আমরা যে লিনিয়ার রিগ্রেশনটা দাঁড় করাই, মডেলটা দাঁড় করে, সেটা কি মিন করে, যে এখানে M1 নাম দিলাম আমরা লিনিয়ার মডেল, L হলো লিনিয়ার মডেল, তারপরে আমাদের ডায়ামিটার হলো আমাদের ওয়াই এক্সিস এর রেসপন্স, ওয়াই এক্সিস থাকবে, এলিভেশন হলো আমাদের ফ্যাক্টর যেটা এক্স এক্সিস থাকবে, আর ডাটা নিলাম আমরা স্টাডি 2 থেকে, ঠিক আছে। তো এইটা রান দিলাম, রান দেওয়ার পরে মডেলটা আমরা রান দিলাম। তো মডেল রান দিলে আমাদের এখানে কি কি পাইলাম, আমরা ইন্টারসেপ্ট পাইলাম, তারপরে ইলিভেশনের ভিটার মান পেয়ে গেলাম, ঠিক না? আমরা লিনিয়ার মডেলের আসলে সূত্রটা কি, যদি এক্স ইকুয়ালস আলফা প্লাস, ঠিক আছে, ভিটা ওয়াই, এরকম না, অথবা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস আলফা, আলফা প্লাস ভিটা এক্স, সেটাই তো আমাদের লিনিয়ার রিগ্রেশনের লাইন, ঠিক না, মডেল। তো আমরা এখন যদি এটা ইন্টারসেপ্ট করি, এমন মানটা ইন্ডিকেট করি, দেখো এই ইন্টারসেপ্টটা আসলে কোথায় আসবে, এই যে এখানে চলে আসছে ইন্টারসেপ্টটা, তারপরে আমাদের যে ভিটার মান দেওয়া আছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের যে ভিটা এখানে এখানে চলে আসছে, আর ইলিভেশন, তার মানে এই যে মডেলটা আমরা পাইলাম ক্যালকুলেশন করে, সেই মডেলটার মধ্যে তুমি যদি ইলিভেশনের মান বসাই দাও এবং সেই ইলিভেশনে ডায়ামিটার কত সেটা কিন্তু সে বলে দিবে। তুমি যদি ইলিভেশন 100 বসাও, সে 100 ইলিভেশনে একটা গাছের হাইট কত হইতে পারে সেটা কিন্তু সে অটোমেটিকলি ডায়ামিটার দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে লিনিয়ার মডেল আসলে বিল্ড আপ করি এবং সেই অনুযায়ী আমরা স্ট্যাটিস্টিক্স করি। এখন আসো আমাদের টি স্ট্যাটিস্টিক্স, আর স্কোয়ার, এফ স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু, এগুলো আমাদের খুবই প্রয়োজন হয় আমাদের স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। তো সেগুলো আমরা এখন করতে পারবো। সেই যে আমরা লিনিয়ার মডেল রান করলাম, এই যে লিনিয়ার মডেল একটা বিল্ড আপ করলাম, M1 দিলাম, সেটাকে আমরা সামারি ফাংশন দিয়ে যদি রান করি তাহলে অটোমেটিকলি সেই সবগুলোর মান দিয়ে দেয়, টি স্ট্যাটিস্টিক্স, আর স্কোয়ার, এফ স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু, সবগুলো সে দিয়ে দিবে। আমরা দেখি এখানে, দেখো আমাদের সবগুলো দিছে কি, নিচে দেখো, তোমরা রিড করবা কিভাবে, এখানে টি এর ভ্যালু দেওয়া আছে কিনা দেখো, তোমরা টি ভ্যালু দেওয়া আছে, তোমরা এইখানের মধ্যে টি ভ্যালুর মান দেখতে পাচ্ছি কিনা বলো আমাকে, টি ভ্যালু আছে, আছে না টি ভ্যালুর মান? ইলিভেশনের ঘরে যেখানে টি ভ্যালু লেখা আছে তার নিচেই লেখা আছে, দেখো ইলিভেশনের মান, টি ভ্যালু। এখন পি ভ্যালুর মানও আছে, বের করতে পারবো এখানে কোন জায়গায় পি ভ্যালুর মান আছে, এই লেখার মধ্যে, এবার লাস্ট লাইনে দেখো, এবার লাস্টে পাইছো লাস্ট লাইনে, 0.086 এই এই মান পাইছি, আর আপনারা কথা বলা বুঝতে পারছেন না। স্ট্যাটিস্টিক্স আর স্কয়ারের মান তো করে দাও পারফেক্ট, এই করে আসতে পারছেন। স্কয়ার হইলো যেটা, সেটা ডাটা সাইজ
চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু অ্যাডজাস্টেড আর স্যার, স্কোয়ার আসলে আপনার কানেকশনটা ডাটা একটু অফ হয়ে গেছিল সাইজ হঠাৎ করে, চেঞ্জ। নেটওয়ার্ক। কানেকশন অফ হয়ে গেছিল। স্যার সামারি আচ্ছা এটা আচ্ছা, স্যার আমি আবার শুরু থেকে। বলতেছি। আমরা যে হ্যাঁ, সামারিটা বলি। সামারি যখন আমরা এই যে মডেল রান করলাম, এই মডেলটা আমরা দিলাম, মডেলটা দিলে আমাদের এই যে মানগুলা টি স্ট্যাটিস্টিক্স, আর স্কোয়ার, এফ স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু, একটার উপর একটা ইফেক্ট, সেটা আমরা সামারি ফাংশন দিয়ে মডেলটা রান দিলে, M1 মডেলটা রান দিলে পেয়ে যাই। এখন এই মডেলের ভিতরে রান দিলে তুমি অলরেডি টি স্ট্যাটিস্টিক্স পাবা, এফ স্ট্যাটিস্টিক্স পাবা, পি ভ্যালু পাবা এবং আর স্কোয়ারের মান পেয়ে যাবা। এবং টি ভ্যালুর মান কোথায়? দেখো টি ভ্যালুর মান আমরা এই যে এই জায়গায় আছে আমাদের টি ভ্যালুর মান, ঠিক না? এই যে এটা হলো আমাদের টি ভ্যালুর মান। আমাদের পি ভ্যালুর মান আসলে এটা কিন্তু এই যে এটা কিন্তু পি ভ্যালুর মানে, এবং এটা একই থাকবে তোমার, দেখো নিচে এই যে এইখানে। ঠিক আছে, তো পি ভ্যালুর মান এখানে দেওয়া আছে, যে আমি প্রথমে দেখাই দিই কোথায় কোথায়। এটা হলো পি ভ্যালুর মান, এটা হলো আমাদের এফ স্ট্যাটিস্টিক্স এর মান, এই যে এইখানে এফ স্ট্যাটিস্টিক্স, আর এই জায়গায় আবার আছে মাল্টিপল আর স্কোয়ার, আর এই জায়গায় আছে আমার অ্যাডজাস্টেড আর স্কোয়ার। ঠিক আছে, এমন বলতে পারো যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার মাল্টিপল আর স্কোয়ারের মধ্যে স্যার পার্থক্য কি? তো পার্থক্যটা হইলো মাল্টিপল আর স্কোয়ার ডাটা সাইজের উপরে, তোমার ডাটার যে সাইজ আছে সেটা নিয়ে তুমি রান করতেছো, আর সেই সাইজ চেঞ্জ হলে মাল্টিপল আর স্কোয়ার কিছুটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু অ্যাডজাস্টেড আর স্কোয়ার একটা কারেকশন ইউজ করে এমন ভাবে করে দেওয়া হয়, সেটা আসলে সাইজ চেঞ্জ হওয়ার সাথে সাথে অথবা ডাটা পরিবর্তন হওয়ার সাথে সাথে ওই রিলেশনটা আর তেমন পরিবর্তন হয় না। মানে অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা কারেক্টেড ভার্সন, তো যদিও এটা আসলে মাল্টিপল আর স্কোয়ার থেকে মাঝে মাঝে কম থাকে, একটু কম শো করে। ঠিক আছে, তো সেইটার ক্ষেত্রে তোমরা মাল্টিপল আর স্কোয়ারও দেখাইতে পারো, কোনো প্রবলেম নাই। শুধু পার্থক্যটা হলো অ্যাডজাস্টেড আর স্কোয়ার উইল বি সাবজেক্ট টু চেঞ্জ ইফ ডাটা সাইজ চেঞ্জ, ঠিক না? কিন্তু অ্যাডজাস্টেড আর স্কোয়ার আসলে এটা কারেকশন ফ্যাক্টর ইউজ করে করা হয়, সেই কারেকশন ডাটা সাইজের চেঞ্জের সাথে সাথে আসলে তোমার আসলে এটার চেঞ্জ হওয়ার সাধারণত চেঞ্জ হয় না আর কি। তো এটা গেল আমাদের মানে এখানে টি স্কোয়ার, আর স্কোয়ার, অ্যাবস্ট্রাকশন দেখলাম। এখন অবশ্য এআইসি এবং বিআইসি। এআইসি হলো আকাইক ইনফরমেশন ক্রাইটেরিয়ন, বিআইসি হলো বায়াসিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়ন। এখন এই দুইটা দিয়ে কোনো মডেল, আমরা যদি কোনো মডেলের টেস্ট রান করি, যে কোন মডেলটা আমাদের ভালো, কোন মডেলটা আমাদের ভালো না, মডেলিং করি, তখন সেটা ইন্ডিকেট করে আসলে এআইসি এবং বিআইসির মানটা দেখে আমরা এটা ডিফাইন করি যে আসলে কোন মডেলটা ভালো, কোন মডেলটা ভালো না। এখন সেটা ডিফাইন করতে হলে আমাদের কি লাগে? এখন এআইসি এবং বিআইসি বের করতে হলে কোনো প্রবলেম নয়, জাস্ট খালি এআইসি লিখে মডেল যেটা আমাদের দাঁড় করানো আছে সেই মডেলটা ভিতরে দিয়ে দিলেই হয়। তা আমরা এখানে দেই, দেখো রান করি, এই যে এআইসি রান করলাম, বিআইসিও রান করলাম। তার মানে আমাদের ওই যে মডেলটা আমরা দাঁড় করাইলাম এখানে, যে রিগ্রেশন মডেল, সেই মডেলের আসলে সব শেষে দিয়ে দিল এখানে এআইসি এবং বিআইসি। এরকম বিভিন্ন মডেল হইতে পারে আমাদের, এই যে মডেলটা, এই বিভিন্ন মডেল আমরা দাঁড় করাতে পারি, সেই মডেলগুলোর আমরা আসলে আসলে ফিটনেস যদি টেস্ট করতে চাই তাহলে এআইসি বিআইসি দিয়ে আমরা করতে পারি। এখন আসো আমরা কখন আসলে এআইসি এবং বিআইসি বলবো যে একটা মডেল ফিট, এবং কম্পেয়ার করব কোন মডেলটা ফিট কোন মডেলটা ফিট না। এখন এটার একটা সামারি আমাদের এখানে দেওয়া আছে, এই যে এই জায়গায় দেওয়া আছে। এটা মনোযোগ সহকারে এই লেখাগুলো, যেটা খুব কম সংখ্যক কিছু লেখা দেওয়া আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভবিষ্যতে এগুলা মনে রাখবা। এই এই যে লাইনগুলো এখানে লেখা আছে, আমরা যদি কোনো মডেলের ফিটনেস টেস্ট করতে চাই অথবা বেস্ট ফিট কিনা মডেলটা, সেটা দেখার জন্য নিচের যে মানগুলো আছে সবগুলো আমাদের প্রয়োজন। আমরা আর দিয়েও, আর এর মান দিয়েও আমরা বলতে পারি, আর স্কোয়ারের মান দিয়েও বলতে পারি, অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মান দিয়ে বলতে পারি, এফ স্ট্যাটিস্টিক্স এর মান দিয়ে বলতে পারি, স্ট্যান্ডার্ড এররের মান দিয়ে বলতে পারি, টি স্ট্যাটিস্টিক্স এর মান দিয়ে বলতে পারি, এআইসি এবং বিআইসির মান দিয়েও আমরা বলতে পারি। এখন আমরা যে বলবো, কখন বলবো কোন মডেলটা কম্পেয়ার করলাম, আমি একটা এআইসি পাইলাম একটা মডেলের 123, আবার আরেকটা মডেলের এআইসি পাইলাম 130, তখন আমি কোন মডেলটা ভালো বলবো বলো দেখি, বলতে পারবে? 125 স্যার। যেটা ছোট সেটার মানটা, ঠিক না? এখন এখানে দেখো, এখানে মান বলা আছে, এখানে প্রত্যেকটা মান কিভাবে তুমি এক্সপ্লেন করো সেটা বলা আছে। এআইসির মান এবং বিআইসির মান লোয়ার দা বেটার। তুমি যদি কম্পেয়ার করো দুইটা মডেলের মধ্যে যেই মডেলটার এআইসি কম এবং বিআইসি কম, সেই মডেলটা ভালো। ঠিক আছে, লোয়ার দা বেটার। টি স্ট্যাটিস্টিক্স এর মান বলা আছে শুড বি গ্রেটার দেন 1.96, মানে 1.96 এর যদি উপরে না হয় তাইলে পি ভ্যালুর মান সিগনিফিকেন্ট হবে না।
তার মানে পি ভ্যালুর মান সিগনিফিকেন্ট হইতে হলে থাম্ব রুলে হলো টি স্ট্যাটিস্টিক্স এর মান 1.96 হতে হবে। তার মানে পি ভ্যালুর মান যদি 1.96 এর বড় হয়, যত বড় হবে ততই ভালো, ঠিক আছে। আর পি ভ্যালুর মান যদি 0.05 হয়, যত ছোট ততই ভালো। তার মানে আমি সিগনিফিকেন্টলি বলতে পারবো মডেলটা আমার আসলে ইফেক্ট শো করে, সুতরাং এই মডেলটা ভালো। স্ট্যান্ডার্ড এরর ক্লোজ টু জিরো দা বেটার। মানে তুমি স্ট্যান্ডার্ড এরর যদি কোনো একটা মডেলে বের করো, ডাটার স্ট্যান্ডার্ড বের করো, যেগুলো ডাটা যদি স্ট্যান্ডার্ড এরর শো করে, সেটা যদি ওই ডাটাটা যদি ক্লোজ টু জিরো, মানে স্ট্যান্ডার্ড এরর যদি যত কম তত ভালো, ঠিক আছে, এটাও এমনি করো। এফ স্ট্যাটিস্টিক্স এর মান, দুইটা মডেল যদি তুমি টেস্ট করো, একটু আগে দেখালাম আমরা দুইটা মডেল এফ স্ট্যাটিস্টিক্স, এই যে এই জায়গায় দেখা আছে এফ স্ট্যাটিস্টিক্স, দুইটা মডেল যদি আমরা রান করি এবং টেস্ট করি কোনটা ভালো, এফ স্ট্যাটিস্টিক্স হায়ার দ্য বেটার, ঠিক আছে। এফ স্ট্যাটিস্টিক্স এর মান আসলে কম্পারেবল না, রেঞ্জ নাই, তুমি যত বড় তত ভালো। দুইটা মডেল যদি একটা হয় 5 আর একটা হয় 6, তাহলে আমার 6 যেটা থাকবে এফ স্ট্যাটিস্টিক্স এর মান যে মডেলের, সেই মডেলটা ভালো। অ্যাডজাস্টেড আর স্কোয়ার হায়ার দ্য বেটার বাট ক্লোজ টু 1। অ্যাডজাস্টেড আর স্কোয়ার কি হায়ার দ্য বেটার, বাট কতটুকু হায়ার হইতে পারে, রেঞ্জ হইতে পারে 0 to 1, ঠিক না। মানে আমরা বলি 0.5 এর উপরে গেলেই স্ট্রেংথ বাড়তে থাকে, আর 0.7 এর উপরে যদি হয় কোনো ডাটা আর স্কোয়ার মান দেখা, সেটা হাইলি স্ট্রংলি আসলে স্ট্রঙ্গার ইফেক্ট, স্ট্রঙ্গার কোরিলেশন আমরা ইন্ডিকেট করি। তারপর আর স্কোয়ার হায়ার দ্য বেটার, আর স্কোয়ারও হায়ার দ্য বেটার। আর এর মান কি, আর এর মান কখন বেটার, ক্লোজ টু -1 অর +1 বেটার, ঠিক আছে। কি আর এর মান কি ভালো বলো দেখি? close to -1 plus ক্লোজ টু -1 অথবা +1 যদি হয় আর এর মান, আমরা সেটাকে বলবো ভালো, ঠিক আছে। এইগুলো হলো আমাদের কোনো মডেল যদি আমরা বেস্ট ফিটেড হয় কিনা, তোমরা মডেলিং করো, বিভিন্ন মডেল নিয়ে রান করো, সেটাকে ইন্ডিকেট করলে তোমার এটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। এই আমাদের এই পর্যন্ত থাকবে না, আমরা শেষ করে ফেলবো এটা আজকে, শেষ করে ফেলি, আর বেশি কিছু নাই, ঠিক আছে। আমরা তারপরে আসো যে পার এম এফ রো, যে পার এম এফ রো তে আছে, এই যে এটা আমরা বলছি যে এম এফ রো হইলো আমাদের মাল্টিপল ফিগার পার রো, ঠিক আছে। এম এফ রো হলো মাল্টিপল ফিগার পার রো। এটা দিয়ে আমরা ইন্ডিকেট করবে আসলে আমরা একটা ফিগার, এই যে উইন্ডোটা আছে সেটাকে আমরা কত ভাগে ভাগ করব। আমরা যদি 1 1 থাকে, এই কমার আগে হইলো আমার রো এর নাম্বার, কমার পরে হইলো আমার কলামের নাম্বার, ঠিক আছে। এখন আমি যদি এটা 1 1 দেই, সেটা ইন্ডিকেট করে একটা কলাম একটা রো। আমি যদি এটাকে 1 রাখি এবং 2 দেই, তাহলে হবে একটা রো দুইটা কলাম, ঠিক আছে। সেটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে দেখাই। আমি দুইটা ফিগার যদি তৈরি করি, এই দেখো এখানে দুইটা ফিগার তৈরি করলাম না, এই উইন্ডোটাকে, সেটা কিভাবে ভাগ করলাম, আমি একটা রো রাখছি কিন্তু দুইটা কলামে ভাগ করে নিয়েছি, ঠিক না। আমি যদি এখানে 2 2 দেই, তাহলে কি হয় বলো দেখি? দুটো কলম দুটো রো দুইটা কলাম দুইটা রো, তার মানে এটা কটা ভাগে ভাগ হবে, এই জায়গাটাকে চারটা 4টা ভাগে ভাগ হবে। ওকে, এক্স্যাক্টলি 4টা ভাগে ভাগ হবে, ঠিক আছে। তার মানে এইভাবে আমরা এটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা আসলে ওই কলাম এবং রোতে ভাগ করে ফেলতে পারবো, ঠিক না। তারপরে আসো এখানে যে আমরা অ্যানোভা করার জন্য, এখানে অ্যানোভা করতেছি, অ্যানোভা করার জন্য আমাদের মডেল লাগে, লিনিয়ার মডেলটাই আমরা এখানে রান করলাম। আর এখানে প্লটেড ফিটেড ভার্সেস কিউ লাইন ভার্সেস রেসিডুয়াল ভার্সেস ফিটেড মডেল, মানে এই দুইটা মডেলের দিয়ে আমরা যেটা করব, আমরা একটু আগে বলছিলাম না নরমালিটি টেস্ট করলে আমরা এটা টেস্ট করতে পারি, এই দুইটা গ্রাফ দিয়ে আমরা আসলে নরমালিটি আসলে ফুলফিল করে কিনা এটা টেস্ট করবো। আমি দেখাই দিচ্ছি তোমাদের দুইটা গ্রাফ, এই যে এই লাইনটা আমরা টেস্ট করলাম। এখন এই যে রেসিডুয়াল ভার্সেস ফিটেড যে গ্রাফটা আছে, সেটা কখন বলবা ডাটাটা আমাদের নরমালি ডিস্ট্রিবিউটেড। এই ডট গুলো আছে, এই ডট গুলা যত বেশি ছড়ানো থাকবে এই ফিগারটার ভিতরে, তত বেশি ছড়ানো থাকবে, সেটা তত মানে নরমালি ডিস্ট্রিবিউটেড। আর এখানে তো একটা রেড লাইন আছে, ঠিক না। এই রেড লাইনটা উপরে যত বেশি ডট গুলো থাকবে, ডাটার ডট গুলো থাকবে, তত বেশি নরমালি ডিস্ট্রিবিউটেড। যত বেশি বিচ্যুতি ঘটবে রেড লাইন থেকে, তত বেশি নরমালি ডিস্ট্রিবিউটেড না। বুঝতে পারছো তুমি? তোমরা বুঝছো এই এই দুইটা লাইন? আমার এই রেড লাইনের উপরে যত বেশি ডাটা থাকবে তত বেশি নরমালি ডিস্ট্রিবিউটেড, আর যত কম ডাটা থাকবে তত কম নরমালি ডিস্ট্রিবিউটেড। এখন যদি এই রেড লাইনটা যেভাবে আছে সেটা যদি উল্টায় বাঁকায় যায়, তাহলে আমি মনে করবো ওই ডাটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। আর এটা যদি কম ছড়ানো থাকে, মানে একটা জায়গায় কর্নারে একটু পরে আছে সবগুলো, বাকি পুরো ফিগারটাই ফাঁকা,
তখন আমরা বলবো এই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। এখন এই ডাটা থেকে দেখা যাচ্ছে মোটামুটি ডাটাটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন যেই ফিটনেস আছে সেটা ফলো করতেছে, মানে আর একটু ছড়ানো আছে, এবং এই রেড লাইনের উপরে আসলে অনেকগুলো ডাটা পয়েন্ট পড়ছে আমাদের, ঠিক আছে। এখন অ্যানোভাটা আমরা টেস্ট করি, অ্যানোভা টেস্ট করে দেখা যাচ্ছে যে কি আমাদের কি পি ভ্যালুর মান কি আসছে বলো দেখি, সিগনিফিকেন্ট আসছে না সিগনিফিকেন্ট আসে নাই? এটা কিন্তু পি Significant না। ভ্যালু আমাদের, এটা পি ভ্যালু সিগনিফিকেন্ট না বুঝি, এই যে এখানে অ্যাস্টারিক মার্ক 3 স্টার আছে, এবং 3 স্টার কি ইন্ডিকেট করতেছে? 3 স্টার আসলে ইন্ডিকেট করতেছে অনেক একবারে আমাদের অনেক লেভেল, অনেক সিগনিফিকেন্ট লেভেল, অনেক, ঠিক আছে, অনেক সিগনিফিকেন্ট। 3 স্টার, 2 স্টার হলেও 2 স্টার হলেও আমাদের সিগনিফিকেন্ট হয়ে যায়, ঠিক আছে, 0.005 এর নিচে আছে। 3 স্টার মানে অনেক সিগনিফিকেন্ট, মানে হাইলি সিগনিফিকেন্ট, ঠিক আছে। এবং এফ স্ট্যাটিস্টিক্স এর মান আমার দেওয়া আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে, তারপরে মিন দেওয়া আছে, আমার সবগুলো এখানে দেওয়া আছে। এইভাবে এরপরে যদি আমাদের যদি অ্যানোভা রেজাল্ট যদি সিগনিফিকেন্ট হয়, আমরা কি করি? অ্যানোভা রেজাল্ট সিগনিফিকেন্ট আমরা দেখি যে পোস্ট ডক করতে চাই, এবং পোস্ট ডক করে আমরা দেখি যে আসলে ফ্যাক্টর গুলোর মধ্যে লেভেলের মধ্যে কোনো সিগনিফিকেন্ট টেস্ট আছে কিনা। এখানে আমরা সেটা করতে পারি তুর্কিশ পোস্ট ডক দিয়ে আমরা করতে পারি, এবং তুর্কিশ পোস্ট ডকের মধ্যে আমাদের যে ফ্যাক্টর গুলো রেসপন্স ফ্যাক্টর ছিল সেগুলো ইয়ার, সেই ডাটাগুলো যেহেতু আমাদের রেসপন্স ছিল, ডাটা নাম্বার ছিল, সেটাকে আসলে আমরা ফ্যাক্টরে কনভার্ট করতে হবে। ফ্যাক্টরে কনভার্ট করতে হলে আমরা এস ডট ফ্যাক্টর দিয়ে করি। যদি কোনো স্টাডি এরিয়া থাকে, ইয়ে থেকে অটোমেটিকলি সেগুলো ফ্যাক্টর থাকে, সেগুলো কনভার্ট করা লাগবে না। সেটা যদি আমি প্রমাণটা তোমাদের দেখাই, এই জায়গায় আমরা স্টাডি এরিয়া 1 না, স্টাডি 1 STR, এই যে স্টাডি 1, এই ডাটাটাকে আমি রিড করলে দেখো তো দেখি আমাদের ইয়ারের ডাটাটা কি আছে, বায়োমাস ডাটাটা কি আছে, ক্যারেক্টার ডাটা, এগুলা কি নরমাল নিউমেরিক আছে না আমাদের? ইয়ার ডাটাও নিউমেরিক, রেসপন্স ডাটাও নিউমেরিক, ঠিক না? জি স্যার। কিন্তু ফ্যাক্টর যখন বলবো, ফ্যাক্টর কিন্তু আমাদের নন নিউমেরিক হইতে হয়, মানে ক্যারেক্টার ফরম্যাটে থাকতে হয় ফ্যাক্টরটা। যেহেতু আমাদের ইয়ার গুলোকে আমি ডাটা গুলোকে ইনপুট করছি ইয়ে দিয়ে এজ ফ্যাক্টর, মানে নন নিউমেরিক ডাটা হিসেবে ইনপুট করছি, তখন তুমি যদি এগুলা যদি রেসপন্স হিসেবে ফ্যাক্টরকে রাখো, নিউমেরিক ডাটা রাখো, তখন এটা পোস্টটা রান করে না। তখন সেটা একটা উপায় হলো, যদি কোনো রেসপন্স ডাটা থাকে সমস্যা নাই, ডাটা যদি কন্টিনিউয়াস হয় তোমার ফ্যাক্টরটা, তখন তুমি এস ডট ফ্যাক্টর দিলে এটা ফ্যাক্টরে কনভার্ট হয়ে যায়। আর ধরো এখানে যদি ট্রিটমেন্ট দিতাম, তখন কিন্তু আমাদের এটা করা লাগতো না, কারণ ট্রিটমেন্ট অলরেডি আমাদের ফ্যাক্টরে ক্যারেক্টারে আছে, সেজন্য এটা এগুলো ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে আছে, ঠিক আছে। তো সুতরাং আমাদের করা লাগতো না। তো আমরা এটা যদি ধরো ট্রিটমেন্ট, আমরা যদি ট্রিটমেন্ট দিয়ে দেখি, তো ট্রিটমেন্টের কিন্তু এটা আমাদের রান করবে। আমি যদি এখানে এস ডট ফ্যাক্টরটা তুলে দেই, যেহেতু এটা রেসপন্স প্যারামিটার, সেগুলো দেখো আমাদের কিন্তু রান করে না, আমাদের ওই যে তুর্কিশ যে কমান্ডটা সেটা রান করে নাই। কিন্তু যদি অ্যাজ ডেট ফ্যাক্টর যদি আমি লিখে দেই, তখন কিন্তু এটা রান করে, ঠিক আছে। সিমিলারলি আমি এখন দেখলাম আমি এই জায়গায় আমি ইয়া করব, আমি আসলে টেম্পারেচারটা নিয়ে ট্রিটমেন্টটাকে নিয়ে আসতে চাই, অ্যাজ ডট ফ্যাক্টর না করেই দেখি এটা রান করে। এখন দেখো আমরা সে অটোমেটিকলি, যেহেতু এটা ফ্যাক্টর আছে, সেজন্য এটা ফ্যাক্টরে কনভার্ট করা লাগেনি, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু সে বলে দিচ্ছে যে কন্ট্রোল রাউটের মধ্যে, রাউট কন্ট্রোলের মধ্যে কারোই আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট কোনো লেভেল ভেরিয়েশন পাওয়া যায় নাই। সে বলে দিচ্ছে যে রাউট এবং কন্ট্রোলের মধ্যে কোনো সিগনিফিকেন্ট টেস্ট নাই, ট্রেন কন্ট্রোলের মধ্যে নাই, রাউট কন্ট্রোল, এটা কিন্তু তুমি পোস্ট করে বলতে পারবা। আর অ্যানোভা দিয়ে কখন বলতে পারবা? অ্যানোভা দিয়ে হলো ওভারঅল পি এর মানটা পাবা, যে আসলে ওভারঅল ট্রিটমেন্ট যেগুলো আছে সবগুলোর আসলে সিগনিফিকেন্ট কোনো ইফেক্ট আছে কিনা। এবং তোমাদের একটা মনে রাখবা যে যদি ওভারঅল অ্যানোভার টেস্ট সিগনিফিকেন্ট না হয়, তখন আমরা পোস্টডক রান করব না। এটা হলো থাম্ব রুল, মানে আমাদের পোস্টডক রান করলে যদি কোনো ধরনের সিগনিফিকেন্ট ইফেক্ট পাইও, সেটা আসলে কোনো ধরনের কোনো কিছু মিন করে না, ঠিক আছে। এখন এই জায়গাটা বুঝছো কিনা বলো দেখি। জি এখন যে স্যার। কথাটা বললাম এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। হ্যাঁ। এখন আমরা সিমিলারলি আবার আরো কিছু ডাটা এখানে দেওয়া আছে, মানে আরো কয়েকটা অ্যানোভা ফরম্যাট দেওয়া আছে, যে আমরা ট্রিটমেন্টের সাথে অ্যানোভা রান করে দেখলাম। এখন দেখো এই যে এটাও আমাদের আসলে অনেক পুরো গ্রাফটাতে প্রায় ছড়ানো আছে, কিছু কিছু প্যাটার্ন আছে, কিন্তু এটা যদি আরো ছড়ানো থাকতো আরো ভালো হইতো। কিন্তু এখন নাই আসলে কিছু করার, যতটুকু আছে আছে। আর এখানে লাইনের মধ্যেও অনেকগুলো, বেশিরভাগ ডটই লাইনের মধ্যে পড়ছে, তার মানে আমরা বুঝতেছি এটাও আসলে মোটামুটি সিগনিফিকেন্ট
যে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটাগুলো। কিন্তু আমাদের যে দেখো এই যে এই ডাটা পি মান কি ইন্ডিকেট করতেছে, পি এর মান ইন্ডিকেট করতেছে আমাদের আসলে কোনো ট্রিটমেন্টের কারণে কোনো ধরনের সিগনিফিকেন্ট ইফেক্ট নাই আমাদের বায়োমাসের মধ্যে, ঠিক আছে। তো এটা আমাদের গেল একটা টেস্ট। আর একটা টেস্ট যদি আমরা করতে চাই যে প্লান্টের টেস্ট করতে চাই, যে প্লান্টের কারণে আমাদের কোনো ধরনের আসলে সিগনিফিকেন্ট লেভেল চেঞ্জ হয়েছে কিনা, ঠিক আছে। তো এটাও দেখলাম, এটাও আমাদের কোনো সিগনিফিকেন্ট টেস্ট আসলে নাই, রেজাল্ট নাই, নন সিগনিফিকেন্ট। তো এইভাবে আমরা এনোভা যদি করি, তারপরে ধরো আমরা টি স্কোয়ার, যত ধরনের টি স্ট্যাটিস্টিক্স লাগে আমরা দেখলাম এখান থেকে এই ক্লাসের মাধ্যমে আমরা আসলে এখানে কোডিং গুলো লেখা আছে, আমরা সেই কোড গুলো থেকে আমরা আসলে সবগুলো আমরা শিখে যেতে পারবো। তোমাদের পরীক্ষা হলে যেটা আসতে পারে, তা আমি একটা ডাটা সেট দিয়ে বললাম, আমি বললাম তোমরা একটা সাপেরও টেস্ট করো, সাপেরও টেস্ট করে এটা ডাটাটারে রেজাল্টটা কি মিন করতেছে সেটা বলো। তোমরা সাপেরও টেস্ট করবা, রেজাল্টের উপরে বেসিস করে পি ভ্যালুর মানও বেসিস করে তোমরা এটা কি নরমাল ডিস্ট্রিবিউটেড না নরমাল ডিস্ট্রিবিউটেড না সেটা বলে দিবা। তোমরা যদি এনোভা করতে বলি, আমি এনোভা করে যদি বলি যে ডাটাটা কি নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা এক্সপ্লেন করবা, এবং পি ভ্যালুর কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কিনা, পি ভ্যালুর মান সিগনিফিকেন্ট সেটা এক্সপ্লেন করবা। তোমরা এই দুইটা গ্রাফ থেকে আসলে বলে দিবা যে আসলে এটা সিগনিফিকেন্ট কি, যতটুকু সিগনিফিকেন্ট লেভেল আসলে ফুলফিল করে কিনা। আর আর যদি পি ভ্যালুর মান আছে, পি ভ্যালুর মান থেকে বলে দিবা যে আসলে কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কিনা, ঠিক আছে। এরপর যদি সিগনিফিকেন্ট ইফেক্ট থাকে তখন তোমরা পোস্ট টক করবা, এই যে এখানে আমরা করলাম, এই পোস্ট টক করে দেখবা যে তার লেভেল গুলোর মধ্যে কোনো ট্রিটমেন্টের যে লেভেল আছে সেই লেভেলের মধ্যে কোনো ধরনের সিগনিফিকেন্ট ইফেক্ট আছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো তোর কি এইচএসডি পোস্ট টকের মাধ্যমে, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল তোমাদের আজকে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা আজকে এখানে শেষ করে দেব। স্যার আমরা তো অনেকগুলো টেস্টই করলাম, বাট আমরা কখন কোনটা ইউজ করবো? বুঝি নাই একটু জোরে বলো। আর কোন একটা পেপারে বা আমাদের যে ডাটা গুলো আছে আমরা কখন কোন যে ইউজ করবো টেস্টটা? কখন কোন টেস্ট করবা নাকি? জি স্যার। হ্যাঁ, এখন আসো, আমাদের যদি কোনো ডাটা আমি নিয়ে আসি মানে ফিল্ড থেকে, আমার এখানে দেখাতে চাচ্ছি আসলে আমি কন্টিনিউয়াস ডাটা যদি নিয়ে আসি, দুইটা ডাটা, সাপোজ ধরো টেম্পারেচার প্লাস প্লান্ট রেসপন্স, অথবা ধরো প্রেসিপিটেশন প্লাস রেসপন্স, এগুলো দুইটাই তো কন্টিনিউয়াস ডাটা। আমাদের যখন কোনো অপশন থাকে যে আমাদের কন্টিনিউয়াস ডাটা আছে দুইটাই, তখন আমরা যেটা করব, আমরা দেখাবো স্ক্যাটার প্লট এবং কোরিলেশন রেজাল্ট দেখাবো। আমরা কি দেখাবো? স্ক্যাটার প্লট দেখাবো, রিগ্রেশন লাইন দেখাবো, এবং কোরিলেশন, ওই যে কোর প্লটের অ্যানালাইসিস দেখাইলাম না, সেটা আমরা দেখো। ওই কোর প্লট টেস্টে কিন্তু পি এর মান আমরা পেয়ে যাব এক। তারপরে আসো, তোমরা আসলে কন্টিনিউয়াস ডাটা না, ফিল্ড থেকে নিয়ে আসলা, বিভিন্ন স্টাডি এরিয়ার ডাটা কালেকশন করলা, স্টাডি এরিয়ার মধ্যে স্পেসিসের নাম্বার দেখতে চাইলা বিভিন্ন প্লটে। এখন তুমি দেখতেছো স্টাডি এরিয়ার ভিতরে আসলে সিগনিফিকেন্টলি আসলে কোনো স্পেসিস নাম্বারের ইফেক্ট আছে, স্টাডি এরিয়ার কোনো ইফেক্ট আছে কিনা, অথবা স্টাডি এরিয়ার ভিতরে স্পেসিস নাম্বারটা সিগনিফিকেন্টলি ভেরি করতেছে কিনা। তখন তুমি কি করবে? এনোভা রান করবা। এই যে এনোভা আমরা এখানে দিলাম, এই যে এনোভা রান করবা, ঠিক আছে। এনোভা রান করে যেটা আসবে সেই রেজাল্টটা দিবা, এবং ফিগার দেখাবা যে বার গ্রাফ দেখাবা। বার গ্রাফের মধ্যে এক্স এক্সিসে থাকবে আমার ফ্যাক্টর গুলো, ওয়াই এক্সিসে থাকবে আমার রেসপন্স, ঠিক আছে। এখন তোমরা যেটা করতে পারো, তোমরা নিজেরা একটা ডাটা সেট তৈরি করতে পারো। ডাটা সেট তৈরি করে তোমরা নিজেরা, যদি তোমাদের কোনো ডাটা থাকে সেই ডাটাগুলো আমাকে নিয়ে আসলে আমি আমি তোমাদেরকে গাইড করলাম যে এইটার জন্য এর মধ্যে অ্যানালাইসিস করা লাগবে। তো মেইনলি আসলে এই কয়েকটা জিনিসই, আমরা যখন বক্স প্লট তৈরি করি সেটাও কিন্তু যদি ফ্যাক্টর এবং রেসপন্স থাকে, মানে একটা ডাটা থাকে তোমার রেসপন্স প্যারামিটার, আর একটা ভেরিয়েবল থাকে তোমার ধরো ক্যারেক্টার ফরম্যাট। ধরো তো আমি বার গ্রাফ যখন দেখাই তখনও তো আমাদের ক্যারেক্টার ফরম্যাট তো ফ্যাক্টর থাকে, যেমন ধর স্টাডি এরিয়া 1, স্টাডি এরিয়া 2, স্টাডি এরিয়া 3। তারপরে যদি আমি মনে করি না স্পেসিস নাম্বার, আম জাম কাঁঠাল, সেটাও তো আমাদের একটা ফ্যাক্টর। তার আম জামের আসলে গ্রোথ কেমন সেটা হলো রেসপন্স। এই ধরনের কোন ডাটা থাকলে ফ্যাক্টর প্লাস রেসপন্স যদি থাকে তাহলে আমরা এনোভা করব, ঠিক আছে। এনোভা করে এনোভার রেজাল্ট দেখাবো, এবং বার গ্রাফ এবং বক্স প্লট দেখাবো, বুঝতে পারছো। যদি টাইম সিরিজের ডাটা থাকে সেটার বেলা আমরা লাইন গ্রাফ দেখাবো, এবং ওই ডট 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 পয়েন্ট দেখাবো, ঠিক আছে। যদি টাইম সিরিজের ডাটা থাকে, এবং সেটার টাইম সিরিজের ডাটা যদি থাকে, সেটা আমরা কোরিলেশনের মান দেখাবো, আর এর মান দেখাবো, এবং পি এর মান দেখাবো, দেখায় বলবো যে ওইটা টাইমের সাথে আসলে কোরিলেটেড কিনা।
যদি না হয় তাহলে তো পি এর মান দেখে ইন্ডিকেট করে যাবে এবং আর এর মানটা সাথে সাথে দেখাবো, ঠিক আছে? এবং সেই জায়গায় যদি গ্রাফ দেখাই, আমরা যেটা দেখাবো লাইন গ্রাফ অথবা স্ক্যাটার প্লট, বুঝতে পারছো? তো এগুলো তোমরা করতে করতে আসলে বুঝবা যে আসলে কোন ক্ষেত্রে কোন গ্রাফটা, কোন ক্ষেত্রে কোন অ্যানালাইসিসটা। এখন যদি মডেল ফিটনেস টেস্ট করতে চাও, থাম্ব রুল অনুযায়ী আমরা এআইসি বিআইসি মান দেখাইতে হবে, টি ভ্যালুর মান দেখাইতে পারি, ঠিক আছে? এখন এই যে এই জিনিসগুলো, এগুলো আসলে ডিপেন্ড করবে কখন কোন জায়গায় উপযোগী। তোমরা মডেল টেস্ট করতে চাইলে নর্মালি সাধারণত এআইসি এবং বিআইসির মানটাকে কম্পেয়ার করে ডিফারেন্ট মডেলে। তোমরা এআইসি এর মানও দেওয়া থাকে, বিআইসি মান দেওয়া, যেটা সবচেয়ে লয়েস্ট সেই মডেলটাকে বলা হয় বেস্ট ফিটেড মডেল, ঠিক আছে? তো মডেল ফিটনেসের জন্য আমরা এআইসি বিআইসি দেখবো, তারপরে পি ভ্যালুর মান আমরা অ্যানোভার ক্ষেত্রে দেখবো, তারপরে কোরিলেশনের বলে আমরা আর এর মান দেখবো। তো সেগুলো আসলে ডিপেন্ড করবে, আস্তে আস্তে তোমরা আসলে মনে হয় যে একটু করতে করতে এগুলো আসলে একটা আইডিয়া চলে আসবে আর কি, কোন জায়গায় কোন অ্যানালাইসিসটা করা লাগবে। কারণ যে অ্যানালাইসিস করা লাগুক, আমি আসলে মোটামুটি যেই নর্মাল লেভেলের অ্যানালাইসিস লাগে সবগুলোরই স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, তোমরা সেগুলো করে নিতে পারবা, ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার ওই যে টার্কি একটা টেস্ট দেখাইছিলাম না শেষে, হ্যাঁ, ওইটার যে ভ্যালু গুলো আসছে ওইগুলা মানে কিভাবে ডিসাইড করব ওইটা সিগনিফিকেন্ট হ্যাঁ, আমি কিনা? দেখাইছি তার কি পোস্ট ডক দিচ্ছে, এই যে এইটা ঠিক না, এই যে এটাই তো, এটা। জি স্যার। এখন এইটার মান এই ভ্যালুটাকে তুমি কম্পেয়ার করবে, এই যে পি, জি স্যার। এটার ঠিক মিন আছে। করতেছে কি, আমার তো এখানে তিনটা গ্রাফ ছিল, ঠিক না? একটা হলো কন্ট্রোল, একটা হলো ড্রাউট, আর একটা হলো রেইন, ঠিক না? জি স্যার। এখন আমরা তো প্রথমেই দেখলাম যে আসলে ট্রিটমেন্টের ওভারঅল কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট নাই, ঠিক না? এই যে এখানে দেখো, আমরা প্রথমে তার্কিক সাজেস্ট করার জন্য প্রথম থাম্ব রুল হলো আমাদের মেইন অ্যানোভা যে মেইন ইফেক্ট, সেটা কিন্তু সিগনিফিকেন্ট হতে হবে। আমাদের এখানে কি এটা সিগনিফিকেন্ট আছে এখানে? 3 স্টার দেওয়ার 3 স্টার দাও, এটা তো আসলে ইয়ার ডাটা দেওয়া আছে, এটা ট্রিটমেন্ট না, এটা হলো ইয়ার ডাটা ছিল। এখন আমরা 3 স্টার আছে ইয়ারে দেখি, আমরা ইয়ারটাই দেখি, আমরা ইয়ারটা রিড করে তাহলে বলতে পারবো। এই যে ইয়ারটা আমরা রান করলাম, ঠিক না? এখানে এই যে আমাদের ইয়ার ছিল কি, আমরা যখন ইয়ার রান করলাম 3 স্টার আসছে, ঠিক না? এই যে এই যে ইয়ার রান করলাম 3 স্টার আসছে না, তার মানে কি ইয়ারের ডাটাটা আসলে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ইয়ারের বায়োমাস ডাটাটা ভেরি করতেছে, এটা ইন্ডিকেট করে। এখন জি ভেরি যেহেতু করছে মেইন ইফেক্ট, তাহলে আমরা পোস্ট ডক দিয়ে দেখবো যে আসলে কোন কোন ইয়ার কোন কোন ইয়ারের সাথে ভেরি করতেছে। তুর্কি পোস্ট ডক করলে আমরা বুঝে যাবো। এখন আমরা তুর্কি পোস্ট ডক করলাম, আমরা পোস্ট ডক করে দেখলাম যে এই যে এইখানে বলতেছে যে 2006 কম ভার্সেস 2005, ঠিক না? এখন এই যে জি ভার্সেস গুলো আমাদের পি ভ্যালুর মান হলো আমাদের এটা, তার মানে এটা হাইলি সিগনিফিকেন্ট। আমরা যদি বলি জি যে 2010 ভার্সেস 2009, তাহলে এটা আমাদের এটা, তার মানে এটা সিগনিফিকেন্ট নাই। তার মানে আমরা 2010 এবং 9 এর সাথে যে পার্টটা আছে সেটা দেখবা সিমিলার সাইজ থাকবে, এটা সিগনিফিকেন্ট না, এটা ডিফারেন্ট না। এখন 9 এবং 6 এর মধ্যে দেখি আমরা ডিফারেন্ট, কিন্তু 9 এবং 6 এর মধ্যে ডিফারেন্স আছে, তার মানে এই যে এটা এইটা হলো পি এর মান। তার মানে 2009 এবং 6 এর মধ্যে যে গ্রাফটা আছে সেই গ্রাফ দেখতেছি আসলে পি সিগনিফিকেন্ট, মানে বায়োমাসটা 2009 এর বায়োমাসটা 2006 এর বায়োমাস থেকে সিগনিফিকেন্টলি ভেরি করতেছে। বোঝা গেছে কোন জায়গাটাতে বলবো আমি? এগুলো আমার দরকার জি। নেই, আপার লিমিট লোয়ার লিমিট ডিগ্রিজ অফ ফ্রিডম এগুলো আমার দরকার নেই, হ্যাঁ? শুধু এই মানটা তোমরা কম্পেয়ার করো, এই মানটা কম্পেয়ার। মানে টার্কির এটা টেস্ট করা মানে যদি সিগনিফিকেন্ট হয় দেন মানে কিসের কোন ফ্যাক্টর গুলোর সাথে আর কি সিগনিফিকেন্ট এটা দেখার জন্য? হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা তো ধরো আমরা যখন বলি যে এই যে কন্ট্রোল, রেইন, ড্রাউট, অথবা ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, অ্যানোভা রান করলে বলা যায় যে আমাদের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের ইফেক্ট সিগনিফিকেন্ট কিনা রেসপন্সের উপর, এটা বলতে পারি অ্যানোভা করে। কিন্তু আমি বলতে পারতেছি না কন্ট্রোল এবং ড্রাউটের মধ্যে সিগনিফিকেন্ট ভেরিয়েশন আছে কিনা, এবং কন্ট্রোল এবং রেইনের মধ্যে সিগনিফিকেন্ট ভেরিয়েশন আছে কিনা। সেই কন্ট্রোল এবং ড্রাউটের মধ্যে সিগনিফিকেন্ট মানে লেভেল গুলার ইফেক্ট গুলো জানতে চাইলে, ট্রিটমেন্টের ভিতরে যে লেভেল আছে সেই লেভেল গুলার ইফেক্ট জানতে চাইলে তোমার তার কি পোস্ট করা লাগবে, ঠিক আছে? পোস্ট করে আমরা জানতে পারবো। তো এটা করতে হলে প্রথমে মেইন ইফেক্ট সিগনিফিকেন্ট হলে আমরা তার কি পোস্ট করবো, লেভেলের ইফেক্ট সিগনিফিকেন্ট সেটা দেখবো। এখন সেটা এসে যদি আমাদের মনে হয় যে 2005 এবং 6 এর মধ্যে ভেরিয়েশন আছে, 7 এবং 5 এর মধ্যে ভেরিয়েশন আছে, কিন্তু আমাদের আসলে 9 এবং 10 এর মধ্যে ভেরিয়েশন নাই, এইটা দিয়ে আমরা বুঝতে পারলাম, তার কি পোস্ট দিয়ে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাকো।
আমরা নেক্সট ক্লাসে আমরা আরো একটা ফিগারের ক্লাস করাবো। এটা হলো জিজি প্লট দিয়ে, এটা বক্স প্লট এবং বার গ্রাফ করাবো আমি। এই বক্স প্লট বার গ্রাফ করে তোমাদের আরেক ক্লাস শেষ করবো, কারণ বেশি করলে আবার পরীক্ষা হলে বেশি চাপ পড়ে যাবে তোমার, ঠিক আছে, অ্যাক্রেডিটেড কোর্স। তো আমরা ওইটা করাই আমরা এই ল্যাবের ক্লাসটা শেষ করবো, এবং তোমাদের একটু সময় দিব, অ্যাসাইনমেন্ট গুলো দাও। তখন তোমরা যদি মনে করো প্রিপেয়ার, তখন আমরা পরীক্ষা ভার্সিটি খোলার সাথে সাথে পরীক্ষা নিয়ে নিব, ঠিক আছে। আর যদি মনে করো যে না অনলাইনে পরীক্ষা দিতে যাবি, সেটাও একটা ব্যবস্থা দিকে আলাপ করে করবো না। ল্যাব ক্লাস তো আসলে ভার্সিটি খুলুক, সেটা সিদ্ধান্ত আগে হোক, তারপরে আমরা চিন্তা করবো। আমরা প্রিপেয়ার থাকি যে পরীক্ষা দিব, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটাই আমাদের কথা রইলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি আমি কিন্তু তোমরা একটা লিঙ্ক দিয়ে দিও কালকে, ওইটা আমি করাই ফেলবো না ক্লাসটা, ঠিক আছে। পরবর্তী তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলা, যদি কোনো ধরনের আটকাও আমাকে বললা, সেই অনুযায়ী আমি তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো। জি স্যার। কালকে আমি আসি, আমাকে কালকে আবার একটা টাইম দিয়ে আমি ওইভাবে লিঙ্ক পাঠাই দিব। ওকে। সালাম।